ম্যাথ দেখছি, বাট আমরা ম্যাথ আবার দেখবো, ওইটা ডিটেলস আমাদের হয় নাই। আচ্ছা, এরপরে টপিক হলো আমাদের উৎপাদনশীলতার উপর প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ। এই প্রত্যেকটাই আমাদের আলোচনা হয়ে গেছে। কেমনে দেখো, কর্ম সংক্রান্ত, মানে তুমি যখন উৎপাদন করতে যাবা, ঠিক আছে, উৎপাদন করার সময় তোমার উৎপাদনের কাজের সাথে যে বিষয়গুলো জড়িত, যেমন কর্মীদের দক্ষতা, এক্সপ্লেন করার দরকার আছে? কর্মীদের দক্ষতা কেমনে প্রভাব বিস্তার করে। তোমার নো ম্যাম। তোমার যত এক্সপার্ট হবে তত ভালো তুমি প্রোডাকশনে যেতে পারবে, প্রোডাকশন তোমার তত এফিশিয়েন্টলি হবে। আর তোমার কর্মীরা যত বেশি মানে কি বলবো, আনস্কিলড, মানে আনাড়ি, হ্যাঁ, আনাড়ি হবে, তোমার উৎপাদন প্রসেস তত বাজে হবে। হ্যাঁ, তারপর ব্যবস্থাপকীয় উপাদান, মানে যারা ম্যানেজ করতেছে, তোমার কর্মীদের কারা ম্যানেজ করতেছে, তোমার কাঁচামালগুলো কারা ম্যানেজ করতেছে, টাকা পয়সা কারা ম্যানেজ করতেছে, মানে পুরো সিস্টেমটা কারা ম্যানেজ করতেছে, ঠিক আছে। ব্যবস্থাপকীয় উপাদান, তাদের কাহিনী, তোমার কর্ম সংক্রান্ত। দেখো তিনটা ভাগে আমরা ভাগ করছি উপাদানগুলোর, একটা হলো কর্ম সংক্রান্ত, একটা সম্পদ সংক্রান্ত, আর একটা হলো পরিবেশ সংক্রান্ত। 3 নাম্বার হলো উৎপাদন প্রক্রিয়া, তুমি কোন প্রক্রিয়া উৎপাদন করতেছো। আমি কিন্তু এক্সপ্লেন যাচ্ছি না, ঠিক আছে, এক্সপ্লেন করবো না, এটি থিওরি টপিক এবং সবকটা আমাদের মানে এক্সপ্লেন আগে ভাগে করা আছে, সো এটা করবো না। তারপর উৎপাদন স্তর, উৎপাদন স্তরটা মনে একটু আলোচনা করতে হবে, বুঝো কিছু কেউ? ম্যাম, উৎপাদন স্তরটা হচ্ছে মানে প্রতিটা লেভেলে উৎপাদনটাকে কিভাবে শেষ করা হয় ম্যাম, সেটা না? হ্যাঁ, কাঁচামাল তোমার সংগ্রহ কিভাবে, হ্যাঁ হ্যাঁ দেন হ্যাঁ হ্যাঁ প্রোডাকশন, মোড়কীকরণ। এক্স্যাক্টলি। তোমার উৎপাদনের পুরো প্রক্রিয়াটা, প্রসেসটা কয়টা ফেজে হচ্ছে, কারণ তোমার উৎপাদন প্রক্রিয়াটা কিন্তু তখনই শুরু হয়ে যাচ্ছে যখন থেকে তুমি চিন্তা কাঁচামালটা কিনতে গেছো, ঠিক আছে। এমন না যে তোমার কারখানায় উৎপাদন স্তর শুরু হবে, তুমি যেখান থেকে কাঁচামালটা নিয়ে আসতেছো সেই কাঁচামালটা কিনে নিয়ে আসার সময় থেকে কিন্তু তোমার উৎপাদনের কাজটা শুরু হয়ে যাচ্ছে। কাঁচামালটা কিনে নিয়ে আসা, কারখানায় নিয়ে আসা, এটা একটা ফেজ। তারপর কারখানায় তোমার কাঁচামালটা গুছানো, উৎপাদন করার জন্য, ওই প্রসেসে যাওয়ার জন্য রেডি করা আরেকটা ফেজ। উৎপাদনটা হচ্ছে সেটা একটা ফেজ। তারপর উৎপাদন হয়ে যায়, প্রোডাক্ট গুলো এখন মনে কর যে মাত্র জাস্ট মেশিন থেকে বেরোছে, এখন প্যাকেজিং হয়নি বা এটা গুছানো হয়নি, ক্যাটেগরাইজ হয়নি, ওই যে আমাদের কি গ্রেডিং, পর্যায়িতকরণ, ওইটা হয় নাই, ওইটা করা আরেকটা ফেজ। তারপর মনে করো আবার প্যাকেট করে তোমার স্টোর করা, গুদামজাত করা করে, ওইটা আরেকটা ফেজ, ঠিক আছে। সো প্রত্যেকটা ফেজ কি অনেকগুলো কাজ না এবং বিভিন্ন ধরনের কাজ না, তো ওই কাজগুলো কখন কেমনে কি হচ্ছে, কতটা জটিল ভাবে হচ্ছে বা কতটা সহজ ভাবে হচ্ছে, তুমি কিভাবে করতেছো, এটাও তোমার উৎপাদনের উপর প্রভাব বিস্তার করে। আচ্ছা, তো আমাদের কর্ম সংক্রান্ত বিষয়গুলো হয়ে গেল। এরপর হলো সম্পদ সংক্রান্ত বিষয়। দেখো প্রথমটা হলো কারিগরি উপাদান। সম্পদের মধ্যে তোমার কারিগরি উপাদান কোনগুলো বলতে পারবা কেউ? কারিগরি উপাদান কোনগুলো? ম্যাম, কারিগরের জ্ঞান যেগুলা, দেন কাঁচামালের গুণগত মান, এইসব সম্পর্কে ইয়াটাকে ম্যাম কারিগরি উৎপাদন বলে না, এটা কি উপাদান বলে না কাঁচামালের ম্যাম? কাঁচামালের গুণগত মান আসবে, বাট মনে করো যে এইখানে আরেকটা ব্যাপার কি, যে এইখানে মেনলি হলো তুমি যেই জিনিসগুলো দিয়ে উৎপাদন করতেছো, মেনলি আমাদের কি, তৈরি করব। কেউ কি পরিবহন বলছো? না মিস, আমি বললাম যে মানে উপাদানগুলো নিয়ে তৈরি করব। হ্যাঁ সেটাই, মানে যে ম্যাম উপাদানগুলো, সেটাই তো, তো সেটার আমার আগে গুণ মানে আমি যে একটা কাঁচামাল নিয়ে এসে একটা প্রোডাক্ট ইউজ করবো ম্যাম, সেটার জন্য আমার সেটার গুণগত মান দেখতে হবে না? আচ্ছা আমি তো আচ্ছা আর ম্যাম যে কোনো একটা প্রোডাক্ট কিভাবে র্যান্ডমলি এনে ইউজ করতে পারবো না, সেটার জন্য তো আমার সেটাকে সেই আমি যে প্রোডাক্টটা বেস্ট কোয়ালিটি বানাতে চাচ্ছি সেটার উপযুক্ত কিনা সেটা তো আমার দেখতে হবে ম্যাম। হ্যাঁ সেটা ঠিক আছে। এখন কাঁচামালের গুণগত মান এবং একই সাথে মানে মেইনলি হলো আমাদের কি চারটা উপাদান আছে না উৎপাদন করার, যে কারখানা, মানে ভূমি বা কারখানা, তারপর হলো মনে করো আমাদের কাঁচামাল লাগবে, তারপর হলো যন্ত্রপাতি এবং শ্রমিক। তো এই জিনিসগুলোর পরিস্থিতি কি, মেইনলি হলো কারিগরি বলতে অনেকে আবার টেকনিক্যাল, ওই যে ইংলিশ নামটা তো আবার টেকনিক্যাল, তো অনেকে আবার মনে করো যে শুধুমাত্র যন্ত্রপাতির উপর ফোকাস করে, বাট শুধু যন্ত্রপাতি না, ঠিক আছে, এখানে কাঁচামাল আসবে, তোমার কারখানা কাহিনীটা কি, এবং যারা শ্রমিক তাদের উপাদানটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, একটা জিনিস আমি এখানে বলতে চাচ্ছি, আমাদের এখানে জান্নাতুল নামে একজন আছে, ঠিক আছে, আমি তাকে আনমিউট করতে বলতেছি, আমি তার সাথে কথা বলবো, কারণ গত ক্লাসে আমি সে কোনো রেসপন্স করেনি, তার সাথে তাকে আমি বের করে দিয়েছি। আজকে কথা বলো, জান্নাতুল নামে যে ঢুকছো, কে এই জি জান্নাতুলটা? মিস। জান্নাতুল তো আচ্ছা, তোমার রোল কত? মিস 2221। আচ্ছা, তাহলে কালকে কথা বলো নাই কেন, মানে গত ক্লাসে কথা বলো নাই কেন?
মিস এর আগে আমার সামনে বই ছিল না, তো আমি ভাবছি মিস আপনি কি বলবেন, এই কারণে আমি আর আনমিউট করতে পারিনি। না আচ্ছা ঠিক আছে, না এটা কোনো সমস্যা নেই, তোমার কাছে বই নাও থাকতে পারে। দেখো আমরা এই যে স্ক্রিন শেয়ারটা কেন দেই, কারণ আমিও জানি যে এখনো অনেকেই আছে যার কাছে বইটা হয়তো নাই। তো আমাদের পড়াটা যেন স্টপ না থাকে, বা আমাদের বুঝতে যেন যার কাছে বই নাই, তো তারও যেন বুঝতে অসুবিধা না হয়, এর জন্যই কিন্তু আমরা কিন্তু এই যে বইটা ঠিক আছে সামনে নিয়ে কিন্তু পড়ি। তো এটা ভয় পাওয়ার কিচ্ছু নাই। আর তুমি জানো কিনা জানি না, বা অন্যরাও জানো কিনা, যে হ্যাঁ জানার তো কথা, কারণ আমাদের ক্লাসে এক ভাইয়া আপু ঢুকে গেছিল, মাঝে মাঝে ভাইয়া আপুরা ঢুকে যায়, তাই না? জি ম্যাম হ্যাঁ, ছিলেন। এবং তারা খুব খুব বিরক্ত করে, ভাইয়া আপুরা ঢুকে, এটা খুবই বাজে একটা বিশ্রী একটা অবস্থা। এবং তোমরা তো জানো আমার ক্লাসটা রেকর্ড হয়, তো অন্য কোনো টিচারের ক্লাসে ভাইয়া আপুরা ঢুকে না, এক্সেস করে না, বাট আমার ক্লাসে ভাইয়া আপুরা ঢুকে যায়, তার মানে কি নিশ্চয়ই টিচারের সমস্যা আছে, তাই না? কারণ কেন ঢুকে যাবে? আমাদের ক্লাসে তো এটা অবাঞ্ছিত একটা ব্যাপার। সো এর জন্য আমাকে এখন মনে করো অনেক রাফ হইতে হয়, যে যার থেকে রেসপন্স পাবো না তারই ধরতে হবে, এই হলো ওই ব্ল্যাক শিপ, তো এর বাইট করে দিতে হবে, ঠিক আছে? বুঝছো? জি মিস, সরি মিস। হ্যাঁ, কারণ তোমাদের প্রথম কথা যে আমি বারবার বলি যে আমি তোমাদের দেখতে চাচ্ছি, কারণ আমার ক্লাসের প্রাইভেসি, আমার ক্লাসের পরিবেশ কিন্তু আমারই মেনটেন করতে হবে, এটা আমার রেসপন্সিবিলিটি, ঠিক আছে? যে আমার ক্লাসের মানে পরিবেশ ঠিক থাকবে, কেউ ডিস্টার্ব করবে না, বা কেউ কোনো অবাঞ্ছিত সিচুয়েশন ক্রিয়েট করতে পারবে না, এটা আমাকে মানে অ্যাসিওর করতে হবে। সো এই সময় যদি কোনো একটা ছেলে ঢুকে যায়, ছেলে মানে এত বড় কলিজা, সে আবার ভিডিও শেয়ার অন করে দেখাচ্ছে যে সে ঢুকে গেছে, সো এটা তো হতে পারে না। তো এর জন্য বলি তোমাদের ভিডিও শেয়ারটা অন করতে, বাট যারা করতেছো না তারা তো নাই, বাট তাদের সাথে যখন আমি বলতেছি যে রেসপন্স করো, কথা বলো, তখন তারাও কথা বলো না, তো তখন বলো আমার কি করার আছে? ডেফিনেটলি তার বাইট করে দিতে হবে আমার, কারণ এছাড়া তার আমার কাছে আর কোনো অপশন নেই, আমার আর কিছু করার আছে, সো আমি বের করে দিচ্ছি। তো এটাই বলবো যে এরপরে যারে বলবো, যখন বলবো, ঠিক এক্স্যাক্টলি যখন বলবো যে আমার সাথে রেসপন্স করো, বা তুমি কি আছো কিনা আমার সাথে কথা বলবা, কারণ কথা না বলে আমি বের করে দিব, ঠিক আছে? আচ্ছা, এরপর কি? এরপরটা হলো অর্থ। অর্থ নিয়ে কথা বলার কিছু নাই। আর ব্যবহৃত কাঁচামাল, কাঁচামালের তো তোমার কোয়ালিটি অ্যাসুর করতে হবে। তোমার যদি কাঁচামালের যদি পরিস্থিতি খারাপ থাকে, তাইলে কি তোমার উৎপাদন ভালো হবে না। আর কাঁচামাল যদি তুমি খুব ভালো ম্যাম ব্যবহার করো, হ্যাঁ বলো মরিয়ম। ম্যাম মাঝে মাঝে তো দেখা যায় আবার নেটওয়ার্ক মানে প্রবলেম করে ম্যাম, তখন যদি আমি রেসপন্স না করতে পারি ম্যাম, তাহলে কি আপনি আমাকে বের করে দিবেন ক্লাস থেকে? অবশ্যই বের করে দেবো, সবার ম্যাম জন্য। তাহলে আমি কি করব? আবার আবার ঢুকবো ম্যাম? না আবার হ্যাঁ ঢুকতে আবার দিবেন? ঢুকবা, আবার ঢুকবা, আবার ঢুকার পরে যদি আমি যদি দেখি না কিছু পরিচিত মুখ মানে যে নাম আছে, যেমন এরা ফাজলামি করবে না, বা এদের নিয়ে কিন্তু ডাউট হয় না, ঠিক আছে? বুঝছো? কিছু মানুষের নাম ওরা নিয়মিত আমার সাথে হলো ইন্টারঅ্যাক্ট করে, সো ওদের নিয়ে ডাউট হয় না, বাট ডাউট তাদের নিয়ে হয় যাদেরকে আমি চিনি না। এই নামগুলো আমার অপরিচিত লাগতেছে, বা দেখো আজকে জান্নাতকে আমি কেন, জান্নাতুল যে লেখছো ওরে কেন আমি ধরলাম, কারণ ওর নামের সাথে কোনো রোল নাই, শুধু জান্নাতুল লেখা, তার মানে একটা ডাউট তো আসে, ঠিক আছে? মানে মেন কথা হলো ডাউট ক্রিয়েট করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, 3 নাম্বার উপাদানটা হলো বা ক্যাটাগরিটা হলো পরিবেশগত, মানে আমার উৎপাদন হচ্ছে সেটা পরিবেশটার কাহিনী কি, মানে কি কোন পরিস্থিতি। দেখো এটাতে প্রাকৃতিক পরিবেশ, আমার কাঁচামালটা কই থেকে আসতেছে, প্রকৃতি থেকে আসতেছে। সো আমার দেশের বা আমার যেখানে কারখানা, হ্যাঁ উৎপাদন করার কারখানা, তো আমার ওই আশেপাশে প্রাকৃতিক পরিবেশটা কেমন, বা প্রাকৃতিক উপাদানগুলোর অবস্থা কি, সেটা আমার উৎপাদনের উপর প্রভাব বিস্তার করবে। তারপর সরকারি বিধান, এটা কি রাজনৈতিক পরিবেশ, তাই না? রাজনৈতিক পরিবেশের মধ্যে সরকারি বিধিবিধান চলে যায়, মানে আমি কি উৎপাদন করতে পারবো কি পারবো না, কতটুকু পারবো কতটুকু পারবো না, এটা কে নির্ধারণ করে দেয়? সরকার নির্ধারণ করে দেয়। বিন্যাস ব্যবস্থা, বিন্যাস ব্যবস্থাটা আমার মনে হয় একটু আলোচনা করতে হবে, ঠিক আছে? দেখো আমি বলছি, কারখানা বা অফিসে বিন্যাস ব্যবস্থাও উৎপাদনশীলতাকে প্রভাব বিস্তার করে। বিন্যাস ব্যবস্থা যদি আধুনিক ও কাম্য মাত্রায় হয়, তাহলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়, অন্যথা উৎপাদনশীলতা হ্রাস পায়। আচ্ছা, কিছু মানে তোমরা তো এখন অনেক ছোট, মানে ওইরকম কোনো অফিস ভিজিট করা বা কোনো মানে অফিসিয়াল মানে কোনো ইনস্টিটিউশন মানে কর্পোরেট অর্গানাইজেশন গুলো তো তেমন একটা যাও নাই, বাট কয়েক বছর পর যখন তোমরা চাকরির জন্য যাবা তখন কিন্তু যাওয়া হবে। কখনো মানে মাঝে মাঝে কিছু অফিসে বা কিছু প্রতিষ্ঠানে গেলে দেখলে মনে হয় ওয়াও অনেক সুন্দর গুছানো,
গেলে মনে হয় যে প্রথম থেকে একদম তুমি যে যে সিঁড়ির নিচ থেকে যে উঠতেছো, লিফট দিয়ে যে উঠে যে যাদের সাথে রিসেপশনে কথাবার্তা বলতেছো বা যার সাথে যেখানে যেখানে যাচ্ছ, কারণ তুমি তো একটা ইন্ট্রুডার বা আউটসাইডার, তুমি অফিসে যাচ্ছ, তোমার সাথে কিভাবে ডিল করতেছে এটা দেখলে তোমার মনে হয় অফিসটা অনেক গোছানো। আবার কিছু জায়গা আছে, কিছু অফিস যাওয়ার পরে মনে করো যে মনে হয় যে তুমি কই যাবা, কি করবা, তারা নিজেরাও জানে না, তোমারে না বিপদে পড়ে গেছে বা তোমারে মনে করো যে সবসময় মানে কেমন যেন তোমার নিজেরই বিরক্ত লাগতে থাকবে, ঠিক আছে? সো এটাই। ম্যাম এটা তো অনেকটা হসপিটালের সাথে তুলনা করা যায়। হ্যাঁ, হসপিটালের সাথে একই অবস্থা। যেমন ম্যাম যেগুলো ভালো ভালো মানে হসপিটাল থাকে, সেখানে দেখা যায় যে তারা রিসেপশন থেকে একদম ডাক্তারের রুম নাম্বার পর্যন্ত সবগুলো জায়গা খুব সুন্দর করে বলে দেয়, প্লাস অনেক সাইন্স দেওয়া থাকে যে এইখানে রুম এত নাম্বার রুমে এই ডাক্তার বসতেছে। বাট কিছু কিছু হসপিটাল এরকমও থাকে যে রিসেপশনিস্টকেই খুঁজতে খুঁজতে অলরেডি ডাক্তারের টাইম শেষ। হ্যাঁ, তো দেখো যে বিন্যাস ব্যবস্থা, ওই যে হসপিটালও কিন্তু একটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান, মানে তারা কি উৎপাদন করে, সেবা উৎপাদন করে। তো কিছু হসপিটালে রুগী যাওয়ার সাথে সাথে রুগী অর্ধেকের বেশি সুস্থ হয়ে যায়, আরে আমার একটু ভালো লাগতেছে, আই ফিল গুড। বাট কিছু হসপিটালে গিয়ে স্বাভাবিক রুগী অত সিরিয়াস না, বাট সে ভয় পাচ্ছে যে আল্লাহ আমার নিয়ে কি কেটে ফেলবে, আমারে কি অন্য চিকিৎসা দিয়ে ফেলবে, আমারে কি মানে আমার অপারেশনের দরকার নেই, বাট আমার কি অপারেশন ওইখানে নিয়ে যে পেট কেটে ফেলবে, তো এরকম একটা ভয় ক্রিয়েট করে ফেলে, ঠিক আছে? তো এটাই তোমার মানে উৎপাদনকারী প্রতিষ্ঠানের সাজানো গোছানোটা কেমন, কতটা বিন্যাস অবস্থা, বিন্যাসের অবস্থাটা কেমন, লেআউটের সিস্টেমটা, এটার উপর তোমার উৎপাদন নির্ভর করে। আচ্ছা, এরপর কার্য পরিবেশ ওই একই, ঠিক আছে? যেখানে তোমার উৎপাদন হচ্ছে সেইখানে পরিবেশটা কেমন, ওই যে কারখানায় তোমার কিছু পরিবেশ, মানে আমাদের যে লেবার ল আছে 2006 বাংলাদেশের লেবার ল অনুযায়ী আমাদের যে কারখানার পরিবেশ বা কার্য পরিবেশে অনেকগুলো নিয়ম, অনেকগুলো রুলস রেগুলেশন আছে যেটা সরকার আমাদের ইম্পোজ করতেছে। তো এটা আমাদের মেনটেন করতে হবে। তো এটা কতটা মানা হচ্ছে, কতটা ভালো পরিবেশ আছে, এটার উপর আমাদের উৎপাদন পুরো কাজটা প্রভাবিত হয়, ঠিক আছে? তো আমরা বুঝছি, আমরা কিন্তু প্রত্যেকটা ধরে ধরে এক্সপ্লেন করলাম না। আর কারো কোনোটাতে জানার কিছু আছে বলো, কার কি জানার আছে বলো তো, কোনটা একটু এক্সপ্লেন করলে ভালো হয় বা কোনটা একটু বুঝতে চাই, বলে ফেলো। লাস্টে একটা ছিল না পরিবেশের, পরিবেশের কোনটা, কার্য পরিবেশ? জি ম্যাম, কার্য এটা কি, কি বোঝাচ্ছে? আচ্ছা এটা একটু পড়তে হবে, ঠিক আছে? দেখো, উত্তম ও কর্মবান্ধব পরিবেশ উৎপাদনশীলতার উপর ধনাত্মক প্রভাব ফেলে। অন্যদিকে পরিবেশের প্রতিষ্ঠানের কার্য পরিবেশ যদি মানসম্মত না হয় বা কার্য সম্পাদনের অনুকূল না হয় তবে উৎপাদনশীলতা হ্রাস পায়। আচ্ছা দেখো, তুমি একটা ফ্যাক্টরিতে কাজ করো, ওইটাতে ধরো ওইখানে কি অনেক মানে কোনো খাবারই উৎপাদন হয়, ধরো ওইখানে চিপস, চকলেট, বিস্কিট উৎপাদন হচ্ছে, তুমি ওইখানে কারখানায় ঢুকার সাথে সাথে তোমার মনে হচ্ছে তুমি নিজেই সিদ্ধ হয়ে যাচ্ছ, এত গরম, বাতাস যাওয়া আসার কোনো ব্যবস্থা নেই, তুমি গরমে পাগল হয়ে যাচ্ছ, তুমি যে একটু পানি খাবা, আশেপাশে কোনো পানির ব্যবস্থা নেই, তুমি যদি সাথে করে বাসা থেকে পানি না নিয়ে আসো, ঠিক আছে? তারপর মনে করো যে তুমি যে ফ্লোরে হাঁটতেছো সেই ফ্লোরটাতে পা দিলে মনে হচ্ছে তোমার পাটা আঠার সাথে লেগে যাচ্ছে, এত ময়লা, ঠিক আছে? মানে 2 ইঞ্চি পুরো হলো ময়লা লেগে আছে, তোমার পা কাদার মতো লেগে যাচ্ছে, ঠিক আছে? তুমি যেখানে ধরছো সেখানে তোমার হাতে তেল তেল লেগে যাচ্ছে, তোমার জামা কাপড় নষ্ট হয়ে যাচ্ছে। বলো, এমন একটা পরিবেশে ফারজানা তুমি কতটা ভালো কাজ করতে পারবা? তোমার কাজ করার মানে পারবো না। পারবা না, বাট তোমার তো কাজ করতে হবে, তো তুমি বাধ্য হয়ে কিছু করবা। বাট তুমি যদি এরকম একটা কারখানায় ঢুকার, যেখানে ঢুকার সাথে সাথে তোমার খুব ভালো লাগতে থাকে, বাতাস আছে, আলো আছে, ফ্লোরটা খুব পরিষ্কার, যে মানে তুমি খুব হাইজিন মেনটেন করতেছে, তুমি যেখানেই যাচ্ছ সেখানে তোমার পানির ব্যবস্থা আছে, রিফ্রেশমেন্টের ব্যবস্থা আছে এবং খুব সুন্দর, ঠিক আছে? এবং ঘ্রাণ, মানে খুব সুন্দর অর্ডার আছে। সো এরকম একটা পরিবেশে তোমার কাজ করতে কেমন লাগবে? বেশ ভালো লাগবে, মনোযোগ আসবে। সেটাই তো, তোমার কাজের পরিবেশটা কেমন সেটার উপরে কিন্তু তোমার কর্মীদের বা উৎপাদনের কাজটা অনেকটা ই করে, নির্ভর করে, ঠিক আছে? প্রভাবিত হয়, বুঝছি এবার? জি মিস, বুঝছি। আচ্ছা, আর কারো কোনটা বুঝতে হবে? দেখো পয়েন্ট গুলো দেখো, যে এটা বুঝতে চাই বা এটা বুঝলে ভালো হতো, আছে নাই? আচ্ছা, তো যেহেতু কেউ কোনো রেসপন্স করতেছে না, সো আমি ভাবতে বুঝলাম যে সবার হয়ে গেছে, মানে আর কারো কোনো কিছু বুঝার নাই। তো এর পরেরটা হইলো উৎপাদনশীলতা বৃদ্ধির উপায়, মানে কিভাবে তুমি তোমার প্রোডাক্টিভিটি ইনক্রিজ করবা,
এটাও আমরা মোটামুটি যদি নাও পড়ি, আমরা যদি সৃজনশীল প্রশ্ন আসে অনেক লিখে ফেলতে পারবো, অনেক মন দিয়ে লিখে ফেলতে পারবো, কারণ এ পর্যন্ত আমাদের মাথায় অনেক কিছু চলে আসছে। যেমন ব্যবস্থাপনার মনোভাব, ম্যানেজমেন্টের অ্যাটিটিউড। ম্যানেজমেন্ট কোন ধরনের মনোভাব বা কোন ধরনের কি বলে যে তার মাইন্ড সেট আপটা কেমন, ঠিক আছে? তার মাইন্ড সেট আপ কি এরকম যে মানে যারা উৎপাদন করতেছে বা যে উপাদানগুলো উৎপাদন করতেছে সেটা গুরুত্বপূর্ণ না, আমার কতগুলো উৎপাদন হচ্ছে বা কিভাবে উৎপাদন হচ্ছে সেটা গুরুত্বপূর্ণ, তাইলে কিন্তু একরকম উৎপাদন হবে। আবার যে উপাদানগুলো দিয়ে আমি উৎপাদন করতেছি এগুলো গুরুত্বপূর্ণ, তাইলে কিন্তু আরেকভাবে উৎপাদন হবে, ঠিক আছে? দেখো, উৎপাদনশীলতার প্রতি ব্যবস্থাপনার মনোভাব কেমন তার উপর উৎপাদনশীলতা নির্ভর করে। ব্যবস্থাপনা যদি মনে করে যে কোনো মূল্যে প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি করা প্রয়োজন, তাহলে তারা এই বিষয়টিকে গুরুত্বের সাথে গ্রহণ করে এবং সে মোতাবেক কার্যক্রম পরিচালনা করে, ফলে সামগ্রিক প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। আচ্ছা, এখন দেখো তুমি কারখানায় সাপোজ নওশিন হলো কি সুপারভাইজার। এখন সে যদি চিন্তা করে যে না, আমার কারখানায় এখন যেরকম ভাবে প্রোডাকশন চলতেছে এভাবে কন্টিনিউ করা যাবে না, আমাকে এটা বাড়াইতে হবে, তো ও কি করবে? ও সবসময় অনেক বেশি কনসার্ন থাকবে না কে ফাঁকি মারতেছে, কে ঘুমাচ্ছে, কে কোন জিনিসটা নষ্ট করতেছে, বা মানে কোথা থেকে ল্যাগিংসটা আছে বা সমস্যাটা আছে, সেটা ও সারাক্ষণ শুধু কনসার্ন ভাবে খুঁজে খুঁজে ঠিক করবে না, তাই না? আর যদি মনে করলো নওশিন চিন্তা করছে যে না, চলতেছে চলুক, যার যেখানে চলতেছে চলুক, আমি এক কোণায় বসে বসে হলো গান হেডফোন দিয়ে গান শুনবো বা গল্প করব বা রিল্যাক্স ভাবে চলবো, তাহলে আরেক রকম অবস্থা হবে না, তাই না? তো এটাই যে তুমি কোন ধরনের মানে মাইন্ডসেট আপ নিয়ে চলতেছো, মানে ম্যানেজমেন্ট যারা এটা দেখাশোনা করার কাজে আছে, কন্ট্রোলিং এর কাজে আছে, তারা কোন ধরনের মাইন্ডসেট আপ নিয়ে চলতেছে এটার উপরে তোমার প্রোডাকশন নির্ভর করে, মানে উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি। উন্নত মানের কাঁচামাল ব্যবহার, এটা এক্সপ্লেন করার কিচ্ছু নাই, তুমি কাঁচামাল ভালো হলে তোমার উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে, তুমি ভালো কাঁচামাল দিয়ে ভালো প্রোডাক্ট উৎপাদন করতে পারবা, বেশি উৎপাদন করতে পারবা। আর যদি পচা কাঁচামাল নিয়ে আসো তাহলে তো তোমার হবে না। তুমি চিপস বানাবা, আলু কিনে নিয়ে আসছো, 50% আলু পচা, তো তুমি কি পচা আলু দিয়ে উৎপাদন করবা চিপস? প্যাকেট No, খুলে ma'am. যদি কেউ যদি দেখে No, চিপসের No, ma'am. কালো, কেউ খাবে? খাবে না। তো তোমার কাঁচামাল যদি ভালো না হয় তাহলে তোমার না, প্রোডাক্টিভিটি ভালো হবে না। তারপর হলো উন্নত প্রযুক্তি ব্যবহার। দেখো, উন্নত প্রযুক্তি যতটা তুমি উন্নত প্রযুক্তি ইউজ করবা তত বেশি তোমার প্রোডাক্টিভিটি বাড়বে। কারণ আগে কি আমরা হলো হিসাব করতাম হাতে কলমে ধরে ধরে, বাট এখন আমরা কি কম্পিউটার ইউজ করি না? সো যত উন্নত প্রযুক্তি আমরা ব্যবহার করব, যত টেকনিক্যালি আমরা অ্যাডভান্স হব, তত বেশি আমাদের প্রোডাক্টিভিটি ইনক্রিজ করবে, ঠিক আছে? যথাযথ বিন্যাস ব্যবস্থা, ওই যে আমাদের কার্য ব্যবস্থা বা আমাদের কাজগুলো কোনটার পর কোন কাজটা হচ্ছে, কোন ফেজের পর কোন কাজটা হচ্ছে, কিভাবে ম্যানেজ হচ্ছে, ঠিক আছে? কাজগুলো কি কত ভালোভাবে কোঅর্ডিনেট করা যাচ্ছে বা কিভাবে এটা ম্যানেজ হচ্ছে। তো ওই সাজানো গুছানো মেশিন গুলো কিভাবে যাচ্ছে বা কিভাবে গুছানো আছে, এটার উপর কিন্তু আমাদের প্রোডাক্টিভিটি নির্ভর করে। দেখা যায় যে একটা কাজের পর একটা মেশিন থেকে প্রোডাক্ট বের হওয়ার মানে জিনিসটা প্রোডাক্ট পুরোপুরি না, মানে প্রোডাক্ট হওয়ার জন্য যে অর্ধেক তৈরি হয়েছে ওইটা হওয়ার পরে ওইটা আরেকটা মেশিনে যাবে। বাট তুমি কি করছো? তুমি হলো এমন ভাবেই করছো যে নিচ তলায় হলো মাত্র বের হলে এইটা নিয়ে আবার তোমারে দোতলায় উঠতে হবে, সময় নষ্ট হবে না? এটা ক্যারি করতে যে আবার মনে করে যে তোমার আরো 2টা লেবার রাখতে হইতেছে না বেহুদা। বাট এই তুমি যদি সিস্টেম করো যে এই মেশিনটা থেকে যা যেটা বের হচ্ছে সেটার সাথে সাথে অটোমেটিক্যালি একটা রোলারের মাধ্যমে পরবর্তী আরেকটা মেশিনে চলে যাচ্ছে এবং সেটা নিচতলায় আছে, একটা পর একটা একদম পাশাপাশি, তাহলে কি তোমার সময়টা বাঁচতেছে, শ্রমটা বাঁচতেছে এবং প্রোডাক্টটা দেখা যায় যে মাঝখানে এটা নিতে 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 এটা আবার ঠান্ডা হয়ে যাচ্ছে, তাই না? তো ঠান্ডা তো করার তো দরকার নেই, সো তোমার প্রোডাক্টের কোয়ালিটিটাও ভালো হচ্ছে। আচ্ছা, তারপর উন্নত কার্য পরিবেশ মাত্র বললাম। তারপর কর্মীদের প্রশিক্ষণ প্রদান। দেখো, তোমার সকল কর্মী বা যারা উৎপাদনের সাথে জড়িত সবাই যে স্কিল বা সবাই যে কাজটা জানে তা কিন্তু না। তুমি কি করবা? যারা কাজটা জানে না তাদেরকেও তোমার মাঝে মাঝে শিখাইতে হবে, কারণ তুমি যখন লোক নিবা তখন এটা কখনোই তুমি বলতে পারবে না তুমি 10 জন লোক নিলে 10 জন তোমার নিতে হবে, তোমার কাজের জন্য 10 জন প্রয়োজন, বা 10 জন নিলে যে 10 জনে যে স্কিলড হবে বা 10 জনে যে কাজটা জানবে তা কিন্তু না। হয়তো জানে, বাট সবাই যে খুব ভালোভাবে জানে তা কিন্তু না। যারা ভালোভাবে না জানে তাদের কি করতে হবে? তাদেরকে কাজটা শিখাইতে হবে। তারপর কর্মীদের উৎসাহ প্রদান। দেখো, আমি এই যে তোমাদের পড়াচ্ছি, সাপোজ ধরো আমি হলাম ব্যবস্থাপক ম্যানেজার, তোমরা হলো আমার আন্ডারে কাজ করো। তো এখন আমি যদি এই যে দেখো তোমাদের পরীক্ষার সামনে,
তো আমি তো বলতেই পারতাম যে যা পড়াইছি পড়াইছি বা যতটুকু হয়েছে হয়েছে, তোমরা বাকিটা পড়া নিও, এরকম তো টিচাররা বলতে পারে না টিচাররা? পড়া নিও, একটা কিছু হইলেই হইলো, দিয়ে দিও, অনলাইনে একটা 20 নাম্বার পরীক্ষা দিবে, এটা আর এমন কি? ঠিক আছে, পড়াই তো দিছি, তো এরকম তো বলতে পারতাম না। বাট কি করছি, ক্লাস নিচ্ছি, কারণ চাচ্ছি যে তোমরা পড়ো, নিজেরা পড়ো এবং পড়ার জন্য আগ্রহী হও। তো এইটা যদি না করে আমি যদি তোমাদের যখন ক্লাসও নিতাম, এটা তো একটা মেকআপ ক্লাস, এটা বাদ, বাট যখন ক্লাস নিতাম তখন যদি মনে করো যে আমি যদি বলতাম যে হ্যাঁ পড়ে যাও কোনো মতে পড়ে যাও, বুঝাবুঝির দরকার নেই, তো ওইরকম যদি না করতাম তাহলে কি তোমাদের পড়াশোনায় ইন্টারেস্ট আসতো, আগ্রহ আসতো? কোনো No, আগ্রহ হ্যাঁ, কাজের সময় বা যে কাজটাই আমাদের, এই যে পড়াশোনাটা যে হচ্ছে, আমি যে তোমাকে সেবা দিচ্ছি, আমি কিন্তু কি করতেছি, বিক্রি করতেছি, আমিও কিন্তু একটা প্রোডাক্টিভ কাজ করতেছি, আমি আমার সার্ভিসটা সেল করতেছি তোমাদের কাছে। সো এইটার সময় যদি আমার যদি উৎসাহ না থাকে, ইচ্ছা যদি না থাকে, বা তোমাদেরও যদি মোটিভেশন না থাকে, কাজটা করার ইচ্ছা না থাকে, তাহলে কিন্তু কাজটা ভালো হবে না, আমাদের প্রোডাক্টিভিটি ভালো থাকবে না। ঠিক আছে? আচ্ছা, তারপর সরকারি বিধিবিধান, আবার একই জিনিস চলে আসছে। কি বলতেছে এখানে? সরকার বিধিবিধান উৎপাদনশীলতার উপর ব্যাপক প্রভাব বিস্তার করে। ব্যবসা বান্ধব সরকারি বিধিবিধান উৎপাদনশীলতার বৃদ্ধির সহায়ক, কিন্তু এরূপ বিধিবিধান প্রণয়নে প্রতিষ্ঠানে এককভাবে কিছু করার থাকে না, তবে সামষ্টিকভাবে ব্যবসা বান্ধব সরকারি বিধিবিধান প্রণয়নে সরকারকে সহযোগিতা করা যেতে পারে, সহায়তা করা হতে পারে বা যেতে পারে। দেখো, সরকারি বিধিবিধান এটা একদম মানে পরিবেশ, মানে আমাদের ব্যবসায় পরিবেশ, মানে ইন্টারনাল এনভায়রনমেন্টের বাইরে, মানে এক্সটার্নাল পরিবেশের এলিমেন্ট। ঠিক আছে? সো এইটাতে একটা প্রতিষ্ঠান, একটা সিঙ্গেল প্রতিষ্ঠানের কিছু করার নাই, সরকার কোন ধরনের নিয়ম নীতি এনফোর্স করতেছে সেটার উপর কিন্তু একটা প্রতিষ্ঠান কিছু করতে পারে না। বাট সকল ব্যবসায়ীরা, হ্যাঁ, একটা শিল্পের যতগুলো ব্যবসা প্রতিষ্ঠান আছে বা লিডিং অর্গানাইজেশন গুলো আছে, বড় বড় প্রতিষ্ঠানগুলো যদি একসাথে জোট হয়ে সরকারকে যদি বলে যে আপনারা এই ধরনের নিয়ম নীতি ক্রিয়েট করেন বা এই ধরনের রুলস রেগুলেশন এভাবে চেঞ্জ করেন, তাহলে আমাদের উৎপাদন ভালো হবে এবং সকল পক্ষ, কাস্টমার, আমরা, আপনারা সবাই লাভবান হব। তো এই ক্ষেত্রে কি করতে পারি, আমরা সরকারকে একটু একটু করতে পারি। ঠিক আছে? একটু একটু না, অনেক ইনফ্লুয়েন্স করতে পারি। আচ্ছা, 9 নাম্বার, পর্যাপ্ত অর্থের সংস্থান, টাকা পয়সা লাগবে। ঠিক আছে? করার জন্য, তোমার উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্য তোমার অটোমেশন বা টেকনোলজিক্যালি অ্যাডভান্স হইতে হবে, ভালো ভালো কাঁচামাল কিনতে হবে, তোমার কর্মীদেরকে ট্রেনিং দিতে হবে, তাই না? তো এগুলোর জন্য কি লাগবে? পয়সা পাতি লাগবে। তো পয়সা পাতি না থাকলে তোমার উৎপাদনশীলতা বাড়ানো যাবে না। আচ্ছা, কাম্য উৎপাদন স্তর, দেখো তুমি তোমার উৎপাদনটারে যদি মানে খুব ভাঙা ফেলো, মানে পুরো প্রসেসটারে যদি ছোট 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 করে ভেঙে 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 অনেকগুলো বড় বড় মানে অনেকগুলো মানে ফেজে ফালাও, তাহলে কিন্তু তোমার কিন্তু দেখা যাবে যে যতটা এফিশিয়েন্টলি তুমি উৎপাদন করতে পারতা, যদি একসাথে করো সেটা হচ্ছে না। কারণ দেখা যায় অনেকগুলো কাজ বর্তমানে আমাদের দেখা যেত যে একটা, মানে আগে সবকটা কাজ আলাদা আলাদা হতো, বাট আমরা যদি একটা নতুন মেশিন কিনে বা একটা নতুন মেশিন ইনস্টল করি, ওটাতে 10টা কাজ একটা মেশিনই করে ফেলতেছে, একবারে হয়ে বের হয়ে যাচ্ছে। তো যদি আমার যদি কাম্য উৎপাদন স্তরটা আমি যদি মানে যা হওয়া উচিত সেটা রাখি, তাহলে কি আমার প্রোডাক্টিভিটি ইনক্রিজ করবে না? শুনতে পাচ্ছ? জি ম্যাম। উত্তম শ্রম সম্পর্ক, মালিক শ্রমিকের মানে যারা কাজ করতেছে কারখানায়, তাদেরকে যারা নিয়ন্ত্রণ করতেছে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক থাকবে, ধমকি দেওয়া যাবে না, বকা দেওয়া যাবে না, বা টর্চার করা যাবে না। ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা কি আবার প্রেজেন্ট দিব? মন চেলে দাও, না মন চেলে নেই, বাট আজকে আমি প্রেজেন্ট কাউন্ট করব না। আজকে যদি মনে কর যে আমার সাথে যদি জাস্ট দুইজনও থাকো, তাও আমি ক্লাস করব, কারণ কি বলে, এটা কিন্তু আমার শিডিউলের ক্লাস না, তোমরা আমারে মানে এটা প্রিভিলেজ দিচ্ছ দেখে আমি ক্লাসটা নিতে পারতেছি। এটা কিন্তু মানে আমি যে ক্লাসটা পাবো বা আমি যে তোমাদের উপর জোর করে দিব বা লাগবে, আপনিও তো কষ্ট করছেন ম্যাম, আপনারও হুম, মিস আপনার জন্য কষ্ট হইতেছে, আপনি আমাদের জন্য থ্যাংক ইউ। না না, আমার কোনো কষ্ট নেই, আমার ক্লাস নিতে ভালো লাগে, বুঝছো, আমার এই প্যাচাল পারতে ভালো লাগে, ক্লাস নিতে ভালো লাগে। আচ্ছা, গবেষণা উন্নয়ন, মিস আমাদেরও আপনার ক্লাস করতে ভালো লাগে। আচ্ছা থ্যাংক ইউ। আপনার ক্লাসটা অনেক ভালো লাগে। আচ্ছা, থ্যাংক ইউ। তো গবেষণা উন্নয়ন আগে অনেক আলোচনা করছি, এটা লাগবে না। উৎপাদনশীলতার আওতা, দেখো কৃষিক্ষেত্র, শিল্পক্ষেত্র। কৃষিক্ষেত্রটা হলো মনে করো যে আমাদের যে প্রাথমিক শিল্প থেকে, যেখান থেকে কৃষি কাজের মাধ্যমে যে উৎপাদনগুলো হয় সেটা। শিল্পক্ষেত্র হলো মাধ্যমিক শিল্প, মানে তোমার কাঁচামালটা যখন ওই যে আমাদের যে কারখানায় চলে যায়, কারখানা উৎপাদন হয় না সেটা। আবার সেবাও আছে মনে হয়, হ্যাঁ সেবা ক্ষেত্র আছে, এই যে আমরা যে সেবা ক্ষেত্র এখন দিচ্ছি, প্রত্যক্ষ সেবা। ঠিক আছে?
শিক্ষক, ডাক্তার, উকিল, নার্স, হাবিজাবি এগুলি। তারপর প্রাকৃতিক সম্পদ খাত, এই যে কিছু জিনিস আছে তোমার কৃষি কার্য করলে হবে না, সেটা প্রকৃতিতে যা আছে সেটাই, যেমন তোমার তেল, খনিজ এগুলো, ঠিক আছে? আচ্ছা, এগুলো উত্তোলন করতে হবে। উপযোগ সৃষ্টিতে, যোগাযোগ খাতে, এগুলো পড়লে বুঝবা, কোনোটা না বুঝার কিচ্ছু নাই। বাট পরীক্ষার সময় তো আছে, আমাদের পরীক্ষাটা কত, 14 তারিখ না? প্রোডাকশন ম্যানেজমেন্ট, হ্যাঁ, তো প্রোডাকশন ম্যানেজমেন্ট 14 তারিখ পরীক্ষা। তো 14 তারিখের আগে যদি কারো কোথাও কোনো সমস্যা হয় আমার বলবা, যে পয়েন্টে যার সমস্যা হবে সেটা বুঝাই দিব, ঠিক আছে? টেক্সট করবা। উৎপাদনশীলতার সুবিধা, আচ্ছা, উৎপাদনশীলতার সুবিধা এটা পড়ানোর কিচ্ছু নাই, পড়াবো না এটা। উৎপাদনশীলতার অসুবিধা এটা পড়ার আছে। দেখো, যন্ত্রপাতির কার্যকারিতা হ্রাস, উৎপাদনশীলতার অসুবিধা, মানে আমরা তো উৎপাদনশীলতাটার একদম অন্য একটা লেভেলে নিয়ে যাচ্ছি, যে উৎপাদনশীলতা কত দরকার, কত প্রয়োজনীয়, কত ওয়াও অসাম একটা জিনিস, বাট এটারও কিছু অসুবিধা আছে। প্রথমটা, যন্ত্রপাতির কার্যকারিতা হ্রাস। যন্ত্রপাতি তুমি ইউজ করে ফেললা, ঠিক আছে, যা আছে ওর জীবন শেষ, তো এখন কি হবে, ওর কার্যকারিতা হ্রাস হয়ে যাবে। প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধির লক্ষ্যে একটানা অধিক সময় ধরে যন্ত্রপাতি ব্যবহার করা হয়, ফলে স্বাভাবিকভাবে অতি স্বল্প সময়ের মধ্যে যন্ত্রপাতি তার কার্যকারিতা হারিয়ে ফেলে। এই কারণে উৎপাদনশীলতা বৃদ্ধি দোহাই দিয়ে একটানা দীর্ঘ সময় যন্ত্রপাতি চালু রাখা ঠিক নয়, ঠিক আছে? মানে আমরা তো উৎপাদনশীলতা, প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য মেশিন গুলো সারাক্ষণ রান করতে থাকি, রেস্ট দেই না। বাট মনে করো যে ইলেকট্রিক মেশিন গুলো বা যে মেশিন গুলো যে কাজই হোক না কেন, সেগুলো কাজ করতে করতে কিন্তু ওগুলো কিন্তু গরম হয়ে যায়, সেগুলোর মধ্যে ম্যাম অনেক সময় ব্লাস্টও হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো মনে করো যে ওইগুলোর যদি আমরা রেস্ট না দেই বা সেটা মেনটেন করার জন্য যদি আমরা ব্যবস্থাটা না নিই, তখন দেখা যাবে যে যন্ত্রপাতিটা হয়তো দেখা যাচ্ছে তো 5 বছর কাজ করতো, বাট সেটা 2 বছরে বিকল হয়ে গেছে। আচ্ছা, কাঁচামালের ব্যয় বৃদ্ধি, তুমি যখন প্রোডাক্টিভিটি বাড়াইতে যাবা, মানে কম কাঁচামাল দিয়ে বেশি উৎপাদন করবা বা মানে উৎপাদন ঠিক রাখবা, বাট কাঁচামাল কম ইউজ করবা, তো এই ক্ষেত্রে দেখা যাবে যে তোমার যেই কাঁচামাল দিয়ে হয়তো সেটা না করে তোমার বেশি উন্নত মানের কাঁচামাল লাগতেছে, বা বেশি কাঁচামাল কিন্তু মানে উন্নত মানের কাঁচামালই কিনতে হইতেছে, যেটা কিনা তুমি নর্মাল কাঁচামাল দিয়েই করতে পারতে। আর উৎপাদনশীলতা বৃদ্ধি করতে চায়, তোমার কাঁচামালের ব্যয়টা বৃদ্ধি পেয়ে গেল। দেখো, উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য অধিকাংশ সময় অধিক পরিমাণে উৎপাদন কার্যক্রম চালানো হয়, এতে অধিক পরিমাণ কাঁচামালের প্রয়োজন পড়ে, ফলে এর চাহিদা বেড়ে যায়। সবাই যদি প্রোডাক্টিভিটি বাড়াইতে চায়, তাহলে কি কাঁচামাল বাজারে টান পড়ে যাবে না? পড়ে যাবে না টান? হ্যাঁ। তারপর কাঁচামালের চাহিদা স্বাভাবিকের চেয়ে অধিক বৃদ্ধি পেলে এর মূল্য বৃদ্ধি পায়, ফলে উৎপাদনে ব্যবহৃত কাঁচামালের ব্যয় বৃদ্ধি পায়। আচ্ছা, শ্রম দক্ষতা হ্রাস। দেখো, তুমি যখন প্রোডাক্টিভিটি বাড়াইতে যাবে একটা নির্দিষ্ট সময়, যেমন বেশিরভাগ সময় গার্মেন্টস গুলোতে হয় যে যখন অনেক বেশি অনেক হিউজ বা অনেক বড় একটা কন্ট্রাক্ট হয়, অনেক বড় একটা অর্ডার পায়, তখন দেখা যাবে যে শ্রমিক যারা গার্মেন্টস কর্মী, তাদেরকে দিনেও কাজ করতে হয়, রাতেও বাধ্যতামূলক ওভারটাইম করতে হয়, ঠিক আছে, যেখানে রাতে কিনা তার রেস্ট নেওয়ার কথা ছিল। তো এক্সকিউজ মি, তো আমরা মানুষ, আমাদের তো রেস্টের দরকার আছে। আমরা সর্বোচ্চ টানা 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা কাজ করতে পারবো, বাট এরপরে কিন্তু আমার যতই তুমি আমার মোটিভেশন দাও না কেন, কাজ করার জন্য আমার ভিতরে আগুন জ্বালায় ফেলো না কেন, আমার রেস্ট না নিলে কাজ হবে না। কিন্তু যখন তুমি প্রোডাক্টিভিটি বাড়াইতে যাবা, তখন কি হবে, শ্রমিকরাও কাজ করতে করতে একটা সময় হাঁপায় যাবে, তখন বলবে আমার টাকা দিলেও আমি কাজ করব না, বা আমি আর কাজ করতে পারতেছি না, শরীরে কুলাচ্ছে না। আচ্ছা, পণ্যের একক প্রতি ব্যয় বৃদ্ধি। এই যে দেখো, যখন তুমি কাঁচামালের ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে, বা শ্রমিকদের তুমি কি করতেছো, ওভারটাইম টাকা দিচ্ছ না, তো এটা কি তোমার আলটিমেটলি খরচ বাঁচতেছে না? বুঝতেছো, তোমার যে খরচ বেড়ে ম্যাম আমি যদি শ্রমিকদের 2 শিফটে মানে ভাগ করে দিই কাজের ক্ষেত্রে। আচ্ছা দেখো, 2 শিফটে কাজ ভাগ করে দিলেও তো লাভ নেই। কারণ আমার তো ম্যাম প্রোডাক্টিভিটি তো ম্যাম আমার বাড়াতে হবে, আমার তো কাজ করাতে হবে। তো ম্যাম আমার উৎপাদন বাড়ানোর জন্য আমার যদি বেশি শ্রমিক প্রয়োজন হয় এবং তারা যদি সেটা করতে রাজি না থাকে, সেক্ষেত্রে ম্যাম আমি যদি শ্রমিক মানে 2 শিফটে ভাগ করে দিই, যে 8 ঘন্টা কাজ করবে বা 16 ঘন্টা কাজ করবে, দেন আবার একটা শিফট কাজ করবে। মেশিনারিজের ক্ষেত্রেও যদি আমি এরকম করি যে আমার কাছে 10টা মেশিন আছে, আমি একবার 6টা ইউজ করলাম, আবার রাতের নাইট শিফটে আমি 4টা ইউজ করলাম, কিছুক্ষণ রেস্ট দিলাম, আবার সেই 6টা ইউজ করলাম, যদি এইভাবে করি ম্যাম। আচ্ছা দেখো, তোমার 1 সপ্তাহের মধ্যে 10,000 কি টি শার্ট বানায় তোমার পাঠাইতে হবে, শিপমেন্টে নিয়ে যাইতে হবে। এখন তোমার কারখানায় 200 জন শ্রমিক আছে, 10টা মেশিন আছে,
তো এখন তোমার 200 জন শ্রমিকরা যদি তুমি দুইটা শিফট করো, সকালের শিফটে 100 জন, রাতের শিফটে 100 জন, এবং সকালের শিফটে কতটা 5টা মেশিন কাজ করবে, রাতের শিফটে 5টা মেশিন কাজ করবে, তাও তো লাভ নেই। লাভ আছে, কারণ তুমি একই কাজ তো 200 জন একসাথে রান করে। নো তারপর- ম্যাম, আমি সেটা বলছিলাম না, আমি 200 জনের কথাটা আমি সেটা বলছিলাম না ম্যাম। এখানে ম্যাম আমি যেটা বলতে চাচ্ছি, যদি ভুল হয় ম্যাম আমাকে একটু হেল্প করেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। যখন একটা মানুষ কাজ করতে থাকে ম্যাম, খুব লং টাইম সে কাজ করলে তার অবভিয়াসলি সে অনেক টায়ার্ড হয়ে যাবে, সে যেই লেভেলের তার ওয়ার্ক স্কিলটা আছে সেটা সে ফুলফিল ইউজ করতে পারবে না। বাট তাকে যদি আমি কিছুক্ষণ রেস্ট দেই, সে যদি তার টায়ার্ডনেসটাকে দূর করতে পারে, বা যেমন আমি যদি 12 ঘন্টা কাজ করি, 12 ঘন্টা কাজ করার পরে আমার শরীরে সেই এনার্জিটা থাকবে না যে আমি যে ফার্স্ট ফিউ আওয়ার্সে কাজ করেছিলাম সেই রকমই আবার আমি এখন কাজ করতে পারবো। তো ম্যাম আমি যদি 100 জনকে কাজ করাই 6 ঘন্টা, দেন আবার যদি আমি 100 জনের শিফট দেই, যে সেই 100 জন এখন কাজ করবে, তাহলে ম্যাম আমার কিন্তু কাজের স্পিডটা কমবে না, সেম স্পিডে আমার কাজটা চলতে থাকবে। আবার যাদের আমি ফার্স্টের 6 ঘন্টা কাজ দিয়েছিলাম, তারা যদি সেই 6 ঘন্টা রেস্ট নেয়, আবার 6 ঘন্টা পর তারা কাজে আসে, তাদেরও কিন্তু ম্যাম মানে শরীরের যে একটা ম্যাটারটা হয়ে যায় যে আমি কাজ করতে পারছি না, আমি উইক হয়ে গেছি, সেটাই লেভেলটা ঠিক থাকবে। এন্ড মেশিনারিজ এর ক্ষেত্রে ম্যাম আমি এই জন্য বললাম যে, যেটা আপনি বললেন যে ওভার ইউজ করলে মেশিনারিজ আমার প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে ম্যাম আমি যদি ফিউ মেশিনস, যেমন 5টা বা 200 জন কাজ করলে আমার 10টা মেশিন দরকার ছিল, 100 জন কাজ করলে আমার 5টাই এনাফ, সেই 5টাও ম্যাম সেই 5-6 ঘন্টা একটা রেস্ট পেলো, দেন আমার আই থিঙ্ক আমি এটা একটা বেটার আইডিয়া। যদি মানে আমি একটানা কাজ করানোর চেয়ে একবারে সবাইকে পাগল করার চেয়ে ma'am আমি ভাগে ভাগে করি। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, তোমার তো রেস্ট দিতে হবে। আমি যে বলতেছিলাম ওভারটাইম করাইতে হবে, সেখানে তুমি 8 ঘন্টার জায়গায় 16 ঘন্টায় কাজ করো, বাট 16 ঘন্টার মধ্যে আগে দেখা যেত 8 ঘন্টায় তুমি তোমার কর্মীদের মাত্র 1 ঘন্টা রেস্ট দিতা, বাট 16 ঘন্টা কাজ করাইতে গেলে তোমার 3 থেকে 4 ঘন্টা তাদেরকে রেস্ট দিতে হবে। বাট তারপরও দেখা যাবে যে তাদের যে কাজ করার ক্ষমতাটা সেটা কমে যাবে। বাট সেটা যে তুমি যে বললা ভাগ করে করবা, বাট সেটা নিয়ে অনেক আলোচনা আছে। বাট মরিয়ম যেটা বললো ঠিক আছে, বাট সেটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক টাইম লাগবে। আমি আজকে সময় নষ্ট করবো না, মরিয়ামের এটা নিয়ে আমি আবার পরে আলোচনা করবো, ঠিক আছে? মরিয়াম এটা ভুল নাই, ভুল হয়েছে তা না, ঠিক আছে, তোমারটা ঠিক আছে, বাট ওইটাতে আরো আলোচনা আছে। আচ্ছা, পণ্যের একক প্রতি ব্যয় বৃদ্ধি, এটা ধরতে পারতেছো যে দেখো তোমার ওভারটাইমের জন্য শ্রমিকদের বেশি টাকা দিতে হচ্ছে, এবং কাঁচামাল ভালো। কিছু বলছো কেউ? মিস আমি বলছি ফারজানা, একক প্রতি ব্যয় মানে কি সবার যে ব্যয়টা? না, প্রত্যেকটা পণ্যের ইউনিট ব্যয়। আগে ma'am. একটা মনে করো যে একটা পণ্য তোমার উৎপাদন করতে 5 টাকা লাগতো, মানে নরমাল তোমার প্রোডাক্টিভিটি নাই, উৎপাদনশীলতা তুমি বৃদ্ধি করো নাই, যেই নরমাল ফ্লোতে যাচ্ছ সেই ফ্লোতে উৎপাদন করতে তোমার একক প্রতি ব্যয় 5 টাকা হইতো, প্রত্যেকটা পণ্যের ব্যয় 5 টাকা, তুমি এটা 10 টাকা বাজারে বিক্রি করো। আর তখন যখন তুমি উৎপাদনশীলতা প্রোডাক্টিভিটি বাড়াইতে যাবা, সেটার উৎপাদন মানে একক প্রতি ব্যয় 7 টাকা হয়ে গেছে। কেমনে? তোমার ওই যে কাঁচামাল, খুব উন্নত মানের কাঁচামাল বা বেশি কাঁচামাল লাগছে, ঠিক আছে, ভালো মানে কাঁচামাল কিনতে হলে ওইটার দাম তোমার দিতে হয়েছে। তারপর তোমার নতুন মেশিন যন্ত্রপাতি কিনতে হয়েছে, ঠিক আছে, যন্ত্রপাতি বেশি ব্যবহার করতে হয়েছে, বিদ্যুৎ বেশি ব্যয় হয়েছে, এটার জন্য তোমার খরচটা আছে। তারপর তুমি যে শ্রমিকদের বেশি কাজ করাইছো, ঠিক আছে, ওভারটাইম করাইছো, বা তাদেরকে কাজটা শেখানোর জন্য যে ট্রেনিং দিছো, ট্রেনিং দিতে তোমার টাকা লাগবে না, খরচ হবে না? হ্যাঁ, জি তো ম্যাম। এই খরচগুলো যে বাড়তেছে, এই খরচগুলো কি তুমি তোমার নিজের পকেটে পয়সা থেকে দিবা? সেটা কিন্তু দিবা না। No, তোমার ma'am. কি করতে হবে? তোমার এই যে প্রোডাক্ট তুমি উৎপাদন করতেছো সেটা বিক্রি করে সেই টাকাটা থেকে দিবা। সো তো এখন তোমার পণ্যের একক প্রতি ব্যয়টা বৃদ্ধি পাচ্ছে। মজুতকরণ ব্যয় বৃদ্ধি, এখন তোমার যদি প্রোডাক্টিভিটি ইনক্রিজ হয়, তার মানে কি তোমার উৎপাদন বেড়ে গেল, বেশি পণ্য আসলো, বেশি পণ্য কি এমনি ফেলায় রাখবা? তা তো পারবা না, গুদামজাতকরণ করতে হবে, তো তোমার মজুতকরণ বা গুদামজাত করার খরচটা বেড়ে যাবে। তারপর মূলধনের উপর চাপ সৃষ্টি, তোমার একটা লিমিটেড মূলধন, স্বাভাবিক মূলধন আছে, বাট সেটার উপরে কি এখন চাপ পড়তেছে না? তোমার টাকা পয়সা বেশি লাগতেছে, কাঁচামালের জন্য খরচ বেশি হচ্ছে, মেশিনের জন্য খরচ বেশি হচ্ছে, শ্রমিকদের বেতনের জন্য বেশি খরচ দিতে হচ্ছে, ঠিক আছে? এটা। তারপর মান নিয়ন্ত্রণের ঋণাত্মক প্রভাব। আচ্ছা, আমরা কি গত ক্লাসে, না তোমাদের পড়াই নেই, অন্য মানে বড়পুদের, তুমি যখন প্রোডাকশন বাড়াইতে যাবা, যখন উৎপাদনের পরিমাণ বাড়াইতে যাবা, তখন কিন্তু তোমার কোয়ালিটিতে একটু কম্প্রোমাইজ করতে হবে, ঠিক আছে? দেখো সাপোজ জান্নাত, হ্যাঁ জান্নাত এখন কি করলো, ওর খুব ইচ্ছা করতেছে ও ফ্রাইড রাইস বানাবে, হ্যাঁ, ও যদি মনে করো যে অল্প একটু, ও 4 জনের জন্য ফ্রাইড রাইস বানাইলো, সেটা কি খুব মানে ও খুব যত্ন নিয়ে খুব দেখে দেখে আস্তে আস্তে বানাবে, খুব সুন্দর করে ফ্রাইড রাইস বানাইলো। বাট এখন যদি জান্নাতের উপরে চাপায় যাও,
দাও যে এক বড় এক পাতিল দিয়ে 100 জন মানুষের জন্য ফ্রাইড রাইস বানাতে হবে। তো জান্নাত তুমি কি এটা কি 4 জনের জন্য যেমনে বানাইতে পারতা 100 জনের মতো জন্য যখন বানাবা তখন কি সেম হবে? না ম্যাম, উল্টা পাল্টা হয়ে যাবে, ভালো মতো পারবো না। হয়ে যাবে না? হ্যাঁ, তুমি যতটাই কনসার্ন থাকো না কেন, বাট 4 জনের জন্য যতটা মনে মাধুরী মিশিয়ে তুমি ফ্রাইড রাইস বানাইতে পারবা, 100 জনের জন্য ওই ফ্রাইড রাইস বানাইতে গেলে একটু কম্প্রোমাইজ করতে হবে। একটু খারাপ Taste- হবেই। হ্যাঁ, এটাই। ম্যাম ও জিদ করে না, বেশি করে মরিচ টরিচ দিয়ে রাখে, লবণ টবণ বাড়ায় দেয় যাতে খেয়ে খাবারই না খাইতে পারে। আচ্ছা, না আমাদের এটা জান্নাত এমনি ভালো, হয়ে যাবে, জিদ আমাদের করা লাগবে জান্নাত না। কিন্তু খারাপ না। আচ্ছা, তো এটা কি বলছে, উৎপাদনশীলতা বৃদ্ধি করার জন্য কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপ করা হয়, ঠিক আছে, কিন্তু অত্যাধিক নিয়ন্ত্রণের ফলে একদিকে যেমন উৎপাদনের ক্ষেত্রে ধীর গতি লক্ষ্য করা যায়, অন্যদিকে তেমনি শ্রমিকদের মধ্যে অনেক সময় অসন্তোষ দেখা দেয়, ফলে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উৎপাদনের উপর মারাত্মক ঋণাত্মক প্রভাব পড়তে পারে। দেখো এই যে আমরা যে এখন কি একটা এক্সট্রা ক্লাস নিচ্ছি, এখন এই এক্সট্রা ক্লাসটা যদি তোমরা করতে না চাও, যেমন আমার ক্লাসটা খুব বোরিং, ঠিক আছে, আমি আধা ঘন্টা বা 1 ঘন্টা তোমাদের একদম পাকায় ফেলি বক 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 করতে করতে, ঠিক আছে। এখন তোমাদের যদি ক্লাস করতে ভালো না লাগে, আমি যদি এমনি তো নরমাল 40 মিনিট করে নিয়ে তোমাদের ব্রেন পাকায় ফেলি, এখন যদি বলি আমার এক্সট্রা ক্লাস তোমাদের করতে হবে, আমি আজকে 2 ঘন্টা ক্লাস নেব, নিজে খালি পক পক করে করে তোমাদের মাথা ব্রেন আমি খায় ফেলবো, ঠিক আছে, তখন তোমাদের কেমন লাগবে? আমাদের ম্যাম এত ক্লাসে খেতে পারবেন না, পেটে জায়গা থাকবে না। না, ব্রেন তো খাওয়া যাবে। আচ্ছা, এরপরে পণ্যের একক প্রতি মূল্য হ্রাস, এটা বলো মূল্য বৃদ্ধি মূল্য হ্রাস মানে প্রতিষ্ঠান অতিমাত্রায় উৎপাদনশীলতা বৃদ্ধি পেলে উৎপাদন বৃদ্ধি পায়, আর উৎপাদন বৃদ্ধির কারণে বাজারে চাহিদা তুলনায় যোগান বৃদ্ধি পায়, ফলে পণ্যের একক প্রতি মূল্য হ্রাস পায়, ফলে একক প্রতি মুনাফার পরিমাণ হ্রাস পায়। আচ্ছা দেখো, এটা একক প্রতি মূল্য হ্রাস না, এটা হবে পণ্যের মুনাফার পরিমাণ হ্রাস পাওয়া, ঠিক আছে, বা উৎপাদন প্রক্রিয়ার মুনাফা হ্রাস। দেখো তুমি যখন বাজারে মানে উৎপাদনশীলতা অনেক হিউজ উৎপাদন করে ফেলছো, উৎপাদন করতে তোমার 100 টাকা খরচ হয়েছে, তো বাজারে অনেক পণ্য আছে, এখন কি মানুষ কি আগে যখন পণ্যটা কম থাকতো চাহিদা ছিল বাট পাওয়া যেত না, তখন মানুষ একটু বেশি দামে পায় কিন্তু, বাট এখন কি অনেক যেখানে যাও সেখানে আছে, সো মানুষ কি একটু মূলামূলি করে কম দামে মানে একটু বার্গেনিং করে কি কম দামে কিনতে চাইবে না, সো দামটা কি কমায় ফেলবে, সো যা এত আছে যদি আমি বিক্রি না করি ডেট এক্সপায়ার হয়ে যাবে, সো দোকানদাররা কি বাধ্য হয়ে কম দামে বিক্রি করবে, তো যখন কম দামে বিক্রি করবে তোমার খরচ 100 টাকা, বাট তুমি যদি 100 টাকায় বিক্রি করে ফেলো তাহলে তোমার লাভ আছে? লাভ হইলো কোনো? লাভ কিন্তু ম্যাম আসবে। হ্যাঁ, সো তোমার যখন তুমি মানে আননেসেসারি প্রোডাক্টিভিটি বাড়ায় ফেলছো, দরকার নেই, ঠিক আছে, বাজারে যতটুকু চাহিদা সেটার সাথে ব্যালেন্স না করে তুমি শুধু বানাইয়েই গেছো, বাজারে ছাইড়েই দিছো, সো তোমার মুনাফা কমে যাবে। আচ্ছা, উৎপাদনশীলতার গুরুত্ব, আল্লাহু আকবার। আচ্ছা, মুনাফা বৃদ্ধি জানি জানি নাকি এক্সপ্লেন করতে হবে? কেউ কোনো সাউন্ড দিচ্ছে না কেন? তোমরা আমার শুনতে পাচ্ছ? আচ্ছা, তারপর হলো কার্য সন্তুষ্টি বৃদ্ধি, যখন তোমার উৎপাদনশীলতা বাড়বে বা উৎপাদনশীল হওয়ার জন্য প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য তোমরা কি করতেছো, অনেক উৎসাহ সৃষ্টি করতেছো, উদ্দীপনা দিচ্ছ, টাকা পয়সা বেশি দিচ্ছ, তো তখন তো কাজ করে শ্রমিকরাও অনেক আনন্দ পাবে। সম্পদের সদ্ব্যবহার মানে যখন তুমি প্রোডাক্টিভিটি বাড়াইতে দিবা তার মানে কি তোমার শুধু তুমি কি কতটুকু তুমি ইউজ করতেছো, কতটুকু তুমি ওটা থেকে বের করতে পারতেছো, এটার উপর তুমি খুব কনসার্ন, সো তোমার সম্পদের সদ্ব্যবহার হয়ে যাবে। তারপর ক্রমবর্ধমান চাহিদা পূরণ, তোমার প্রোডাক্টিভ এটা একটু পড়ি, হ্যাঁ দেখো, সারা বিশ্বের জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে বাড়ছে পণ্য সামগ্রীর চাহিদা, এরূপ ক্রমবৃদ্ধিমান চাহিদা পূরণ যে সকল পণ্য উৎপাদন করা হয় তার জন্য প্রচুর পরিমাণ সম্পদের প্রয়োজন পড়ে, আর সম্পদ যেহেতু সীমিত তাই স্বল্প পরিমাণ সম্পদ দিয়ে অধিক পরিমাণ দ্রব্য উৎপাদন করা প্রয়োজন, এই কারণে উৎপাদনশীলতা বৃদ্ধি করা অপরিহার্য। আচ্ছা দেখো, তোমার এখানে অনেকটা সম্পদের সদ্ব্যবহারের সাথে তোমার ডিমান্ডের একটা মানে ব্লেন্ড করছে। তোমার কি এখন কি মানুষ আমাদের দেশে আমাদের পৃথিবীতে জনসংখ্যা বেড়ে যাচ্ছে, একই ধরনের পণ্য আগে যতটুকু মানুষ ইউজ করতো তার থেকে এখন বেশি মানুষ ইউজ করে, কারণ জনসংখ্যা তো বেড়ে যাচ্ছে, বাট আমাদের সম্পদ কি ওই হারে বাড়তেছে? বাড়তেছে না, তার মানে আমাদের সম্পদের সাথে আমাদের যে চাহিদা এটা একটা ব্যালেন্স করতে হবে। এখন ওইটা ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, আমাদের সম্পদ যেন নষ্ট না হয়, যথাযথ ব্যবহার হয় এবং সেটা যেন
সুন্দর মানে অল্প জিনিস ইউজ করে আমরা বেশি উৎপাদন করতে পারি, সেটা আমাদের এনশিওর করতে হবে কিভাবে? প্রোডাক্টিভিটির মাধ্যমে বা প্রোডাক্টিভিটি ইনক্রিজ করার মাধ্যমে। আচ্ছা, আজকে কি আমি বেশি দ্রুত কথা বলে যাচ্ছি? আমার মনে হচ্ছে আমি বেশি। আচ্ছা, তো এরপর কি ব্যবস্থাপকীয় দক্ষতা মূল্যায়ন। আচ্ছা, ব্যবস্থাপকীয় দক্ষতা মূল্যায়ন মানে ব্যবস্থাপকীয় মানে কি বললে এটা, সাদিয়া নাকি? ফারজানা। আচ্ছা ফারজানা, এটা জিজ্ঞেস করছো ব্যবস্থাপকীয় দক্ষতা মূল্যায়ন? হ্যাঁ। আচ্ছা, আমি বলতেছি, দেখো ব্যবস্থাপকীয় দক্ষতা মূল্যায়ন মানে মানে প্রোডাক্টিভিটি কারা এনশিওর করতে পারবে বলো তো? যারা খুব বেশি ভালো ম্যানেজ করতে পারে তারা করতে পারবে, নাকি যারা এলোমেলো কাজটা কেমনে করতে হবে জানে না বা কাজটা গুছাইতে পারে না বা গুছিয়ে কাজটা করতে পারে না, তারা কারা পারবে? যারা খুব বেশি এফিশিয়েন্ট তারাই তো পারবে, তাই না? যাদের ম্যানেজিং পাওয়ার ভালো। হ্যাঁ, তো এটাই তো। তুমি দেখো তোমার ডিপার্টমেন্ট, তোমার প্রতিষ্ঠানে 3টা ডিপার্টমেন্ট আছে। একটা কি তৈরি করে, একটা হলো টুথপেস্ট তৈরি করে, একটা হলো কি করে, একটা হলো তেল তৈরি করে, আরেকটা কি তৈরি করে, আরেকটা মনে করো যে চকলেট তৈরি করে। তো 3টা ডিপার্টমেন্টের মধ্যে দেখা যাবে যে যারা চকলেট তৈরি করে তারা কি খুব ভালো প্রোডাক্টিভিটি দেখাইতে পারে, ঠিক আছে? তাদের উৎপাদন। ব্যবস্থাপক আর প্রক্রিয়া কি একই কথা? ব্যবস্থাপক আর কি? মিস এটা ব্যবস্থাপকীয় না? এটা কি তাহলে? এটার সাথে কি জিজ্ঞেস করলে? মিস দুটো কি একই কথা? ব্যবস্থা আমি ধরতে পারতেছি না, আরেকবার বলবো। মিস ব্যবস্থাপক আর ব্যবস্থাপকীয় কি একই কথা? ব্যবস্থাপনা আর ব্যবস্থাপকীয় একই কথা কি না? জি মিস। আচ্ছা, জিনিসটা হলো ম্যানেজমেন্ট, ঠিক আছে? আমরা জানি যে ইংলিশে ম্যানেজমেন্ট বা ম্যানেজ বা ম্যানেজিং বা ম্যানেজারিয়াল, এগুলোকে একটা শব্দের নাউন ফর্ম, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, ঠিক আছে? জিনিস একটা বিভিন্ন ভাবে আমরা ইউজ করতেছি। যেমন ব্যবস্থাপনা আমাদের সাবজেক্টের নাম, ওইটা হলো ম্যানেজমেন্ট। ব্যবস্থাপকীয় বা ম্যানেজারিয়াল, ঠিক আছে? তারপর হলো ব্যবস্থা, আবার বলি না ব্যবস্থা, ওইটা হলো ম্যানেজ। আমরা বলি ব্যবস্থা করো, যেমনি হোক ম্যানেজ করো, ঠিক আছে? তো একই জিনিসের প্রয়োজন অনুযায়ী আমরা হলো আলাদা করতেছি, ঠিক আছে? বুঝছি ফারজানা? জি জি। আচ্ছা, ঠিক আছে। সো দেখো, ওই চকলেট উৎপাদনকারী প্রতিষ্ঠানটা মানে ও ডিপার্টমেন্টটা খুব ভালো প্রোডাক্টিভিটি দেখাইতে পারতেছে, ওরা খুব সুন্দর উৎপাদন করতেছে। আর যারা চিপস তৈরি করতেছে, চিপস ছিল না টুথপেস্ট ছিল, তারা কি জিনিসপত্র নষ্ট করতেছে, তাদের উৎপাদনশীলতা কম। সো আমরা কি বুঝবো কাদের ম্যানেজমেন্ট ভালো, চকলেটের নাকি টুথপেস্টের? ডেফিনেটলি চকলেট। হ্যাঁ, এটা আমরা কি আমাদের কোন ডিপার্টমেন্ট বা কোন সেক্টরটা বা কারা ব্যবস্থাপনা কত ভালো করতেছে সেটা আমরা তাদের প্রোডাক্টিভিটি দেখে ট্রেস করতে পারবো। আচ্ছা, প্রতিষ্ঠানের সুনাম অর্জন, যে প্রতিষ্ঠানের প্রোডাক্টিভিটি ভালো, পণ্য বাজারে অ্যাভেলেবেল এবং তারা মানের দিক দিয়ে কনসিস্টেন্সি মেনটেন করতে পারে, তো তাদের কি সুনাম বৃদ্ধি পাবে। এর জন্য তো সবাই ইউনিলিভারে ফেয়ার এন্ড লাভলি গ্লো এন্ড লাভলি ইউজ করে, তাই না? ক্রেতা সন্তুষ্টি অর্জন, হ্যাঁ এটা কিছু বলার নেই। ব্যবসা সম্প্রসারণ, তুমি যত বেশি প্রোডাক্টিভিটি দেখাইতে পারবা তত বেশি পণ্য উৎপাদন হবে, যত বেশি পণ্য উৎপাদন হবে তত বেশি তুমি সেল করতে পারবা, আর যত বেশি সেল করতে পারবা তত বেশি তোমার কি মুনাফা আসবে, আর যত বেশি মুনাফা আসবে তুমি তত বেশি কি ব্যবসায় ইনভেস্ট করতে পারবা। আলটিমেটলি তোমার ব্যবসাটা কি করবে, রাইজ করবে, ঠিক আছে, বড় হচ্ছে। আচ্ছা, কত এই আর শেষ হয় না কেন? প্রতিযোগিতার সাফল্য অর্জন, তুমি প্রোডাক্টিভিটি দেখাই ফেলছো। যেমন আমাদের নওশিন 5 ঘন্টা পরে 2টা চ্যাপ্টার শেষ করে ফেলছে, কিন্তু আমাদের ফারজানা 5 ঘন্টা পরে একটা চ্যাপ্টার শেষ করতে পারে নাই। তো প্রতিযোগিতায় কে আগায় যাবে? আমাদের ঠিক আছে। সো যার বেশি প্রোডাক্টিভিটি সে তত বেশি প্রতিযোগিতায় সাফল্য অর্জন করবে। আমি কিন্তু উদাহরণ দিয়ে পড়ায় যাচ্ছি, ঠিক আছে? একটু ফাঁকিবাজি আজকে করতেছি, কিচ্ছু মনে করবে না। হ্যাঁ, এগুলো কারো বলবা না যে ফাঁকিবাজি করতেছি। আচ্ছা, তারপর হলো অর্থনৈতিক উন্নয়ন। হ্যাঁ, ইকোনমিক ডেভেলপমেন্ট, উৎপাদনশীলতা একটি প্রতিষ্ঠানের বেলায় যেমনই প্রযোজ্য, একটি দেশের ক্ষেত্রেও তেমনই বিষয়টি প্রযোজ্য। একটা দেশের শ্রমের উৎপাদনশীলতা যদি বাড়ে তবে সেটি শুধু ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষেত্রেই নয়, সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের প্রভাব ফেলে। ব্যবস্থাপনার দক্ষতা যখন বৃদ্ধি পায় তখন তা দেশের সকল ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা রাখে। প্রতিটা উপকরণে কার্যকর ব্যবহার নিঃসন্দেহে জাতীয় উন্নয়নকে নিশ্চিত করে। একটা দেশের ইন্ডাস্ট্রিয়ালাইজড যত বেশি মানে যত বেশি শিল্পর দিক দিয়ে উন্নত হচ্ছে, সম্প্রসারিত হচ্ছে, সেই দেশ তত বেশি উন্নত হয়ে যাচ্ছে না?
আমেরিকা, জি ম্যাম। ইউরোপিয়ান কিছু কান্ট্রি গুলো আছে, তারপর আমাদের জাপান আছে। জাপান তো ইন্ডাস্ট্রিয়ালে অনেক বেশি ডেভেলপ, সো অর্থনৈতিক ভাবে অত বেশি স্ট্রং হয়ে গেছে। আচ্ছা, উৎপাদন ও উৎপাদনশীলতার মধ্যে পার্থক্য, এটা 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 না বুঝার কিছু নাই, খুবই ভালো জিনিস, ঠিক আছে। বাট এটা হলো মেইনলি তোমাদের এমসিকিউ প্রশ্নের জন্য তেমন একটা লাগবে না, তেমন একটা আসবে না। বাট তোমরা যখন সৃজনশীল প্রশ্ন লিখতে যাবে তখন আমি বলবো যে এই চ্যাপ্টারের মধ্যে যে আমাদের 2 নাম্বার অনুধাবনমূলক প্রশ্ন আছে না, 2 নম্বরে অনুধাবন, এটাতে আইসা করতে পারে, বুঝছো? সো একটু মার্ক করে রাখো। আচ্ছা, আমাদের পড়াশোনা শেষ, এখন আমরা ম্যাথে চলে যাচ্ছি, ঠিক আছে। ইয়ে, আমি শেষ করছি। আচ্ছা, এখন আমরা ম্যাথে যাব। তো এখন প্রথম ম্যাথটা কে পড়বে? আমি পড়ি। হ্যাঁ পড়ো, ফারজানা পড়ো। রংপুর ফাউন্ডিং লিমিটেড নির্দিষ্ট ডিজাইনের পানীয় পাম উৎপাদন করে। বছরে তাদের মোট উৎপাদিত পামের সংখ্যা 1000টি। এই উৎপাদনে তাদের কাঁচামাল ও অন্যান্য উপকরণের জন্য ব্যয় হচ্ছে 70 লাখ টাকা এবং শ্রমিক ও কর্মকর্তাদের মজুরি ও বেতন বাবদ ব্যয় হচ্ছে 20 লক্ষ টাকা। অন্যান্য খাতে ব্যয়ের পরিমাণ ছিল 10 লক্ষ টাকা। এক্ষেত্রে তাদের মেশিন চালু রাখতে হয়েছে 2500 ঘন্টা এবং শ্রমিক কর্মকর্তা শ্রম ব্যয় হচ্ছে 10,000 ঘন্টা। মোট উৎপাদিত পণ্যের মূল্য ছিল 1,50,00,000 টাকা। ঠিক আছে না সংখ্যাটা? 1,50,00,000 টাকা। সে প্রদত্ত তথ্য থেকে মোট উৎপাদনশীল শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীল ও কাঁচামালের ও উৎপাদনের উৎপাদনশীলতা নির্ণয় করো। এই যে এখন হলো আমরা ম্যাথে চলে যাচ্ছি, এখন হলো সবচেয়ে মজাদার জিনিস, ঠিক আছে। এখন হলো দাগায় পাগল হয়ে যাব, দুনিয়ার দাগাদাগি করবো। তো এখন দেখো যে আমাদের অনেকগুলো ইনফরমেশন দিছে না অঙ্কের মধ্যে। আমাদের কি কি আছে, কতগুলো উৎপাদন হচ্ছে, বছরের উৎপাদন সেটা আছে। এটা কি একক দেওয়া, টাকা দেওয়া না একক দেওয়া? একক, ঠিক আছে, একক দেওয়া। হ্যাঁ। তারপর দেখো উৎপাদনের জন্য তাদের কাঁচামাল ও অন্যান্য উপকরণের ব্যয় দেওয়া আছে। এদিকে কি, এই যে টাকা দেওয়া আছে, ঠিক আছে। এত বড় কেন? আমাদের উৎপাদন কি করতেছে, পানির পাম্প উৎপাদন করতেছে। তো পানির পাম্প কি সস্তা জিনিস? দাম আছে না, ঠিক আছে। তো দেখো আমাদের উপকরণের ব্যয় মানে কাঁচামাল, এটা হলো কাঁচামালের টাকা হলো এটা। তারপর শ্রমিক ও মজুর কর্মকর্তাদের মজুরি বেতন হলো 20 লক্ষ টাকা, ঠিক আছে, এই যে 20 লক্ষ টাকা। আচ্ছা, তারপর হলো অন্যান্য খাতে ব্যয়ের পরিমাণ, এটা হলো অন্যান্য 10 লক্ষ টাকা, ঠিক আছে। এটাও দরকার আছে, বাট এটা হলো পরের কাহিনী। এই ক্ষেত্রে তাদের মেশিন চালু রাখতে হয়েছে 250 ঘন্টা বা 2500 ঘন্টা। তারপর শ্রমিক কর্মীদের শ্রম ব্যয় হয়েছে 1000 ঘন্টা, ঠিক আছে। মোট উৎপাদিত পণ্যের মূল্য ছিল এত টাকা, 1,50,00,000 টাকা। আচ্ছা, এখন তোমরা আমারে বলো যে আমাদের কি মোট উৎপাদনশীলতা আছে, শ্রমের উৎপাদনশীলতা, যন্ত্রের এবং কাঁচামালের উৎপাদনশীলতা, 4টা বের করতে বলছে। তো এখন তোমরা কি আগে কি মোট উৎপাদনশীলতা বের করতে যাবা নাকি অন্যগুলোরটা বের করবা? আগে কি করবা? আনমিউট করো সবাই, আনমিউট করো, এখন সবার রেসপন্স লাগবে না। মোট উৎপাদনশীলতা আগে বের করবো ম্যাম। আচ্ছা আচ্ছা, দেখো মোট উৎপাদনশীলতা তুমি বের করতে পারবা, ঠিক আছে। বাট এখন তো জাস্ট আমরা শিখতেছি, সব মোট উৎপাদনশীলতাটা আমরা পরে করি, বাট এখনো করতে পারবো। এখন দেখো মোট উৎপাদনশীলতা যখন আমরা করতে যাচ্ছি, ঠিক আছে, তখন মনে করো যে আমাদের মোট উৎপাদন হয়েছে কত, উৎপাদিত পণ্যের মূল্য কত, এত টাকা, 1000। এদিকে টাকা লাগবে মোট উৎপাদনশীলতা করা বের করার জন্য। যদি আমার টাকা থাকে তাহলে আমরা টাকাটাতে যাব, মানে আমাদের দ্বিতীয় সূত্র যেটা, সেটা টাকাটা, হ্যাঁ এটাতে। এই টাকাটারে, এটা তো মনে করো যে আমার একদম যে ফিনিশ গুড, এই যে 1000 কি পাম্প, 1000 পাম্পের বিক্রয়, ঠিক আছে, উৎপাদন মূল্য, বিক্রয় মূল্য না সরি, উৎপাদিত পণ্যের মূল্য হলো এটা, ঠিক আছে। এইটাতে আমরা ভাগ দিব আমার যত খরচ হয়েছে না, যা যা লাগছে, যেমন কাঁচামাল হতে পারে, তারপর কি কাঁচামাল থাকবে, যন্ত্রপাতি থাকবে, তারপর হলো শ্রমিক মজুরি আছে, ঠিক আছে, এবং অন্যান্য যে খাতে ব্যয়গুলো আছে, এই সব কয়টা আমরা একসাথে যোগ করে ভাগ দিব। যেমন আমার এই অ্যামাউন্ট গুলো থাকবে, এই যে এটা, তারপর কি
এই যে এটা দেখতে পাচ্ছ আমি যে দাগাচ্ছি, এটা জি ম্যাম। দেখছো? হ্যাঁ আচ্ছা, তো এই যে এইখানে কি করতে হবে আমার, দেখো আমার কত, এই যে পুরো অ্যামাউন্টে পুরো টাকাটা, তারপর এই যে 70 লক্ষ টাকা কি কাঁচামালের টাকা আসছে, তারপর 20 লক্ষ ma'am. কি যন্ত্রপাতির টাকা, মানে মজুরি বেতনের টাকা, সরি যন্ত্রপাতি না মজুরি বেতনের টাকা, এবং 10 লক্ষ কি এই যে আমার অন্য অন্য খাতের ব্যয়। তো সব কয়টা একসাথে যখন আমি যখন ভাগ দিব, ওই যে উৎপাদিত পণ্যের মূল্য থেকে যখন এই 1 কোটি টাকা ভাগ দিব, তখন আমার কি এই টাকাটা, মোট উৎপাদনশীলতা টাকাটা হলো এটা। ধরতে পারছি? বের করতে পারবো? কারো কোনো জি, ma'am. কনফিউশন আছে মোট উৎপাদনশীলতা নিয়ে? No, আচ্ছা, ma'am. আমার ক্লাস শেষ হয়ে গেলে কোনো রকমের সাউন্ড দেওয়া বা পাজল হওয়া বা নার্ভাস হওয়া কিছু না, সাথে সাথে আবার জয়েন করব, ঠিক আছে? আবার শুরু করব ক্লাস যদি শেষ ম্যাম হয়ে যায়। এবার ক্লাস শেষ হলে কি আমরা 10 মিনিটের একটা ব্রেক নিব? ব্রেক লাগবে? ম্যাম নিলে ভালো হয়। আচ্ছা, মরিয়মের ব্রেক লাগবে, বাকি সবার ব্রেক লাগবে? নো ম্যাম। ম্যাম সবার No, রেসপন্স ma'am. চাচ্ছি। নো ম্যাম। নো নো ম্যাম। ম্যাম লাগবে না। আচ্ছা, মমো, তারপর জান্নাতুল, ইসরাত, তারপর লাইবা, তোমাদের ব্রেক লাগবে? নো মিস। নো ম্যাম লাগবে না। আচ্ছা, তাইলে মরিয়ম শোনো, আমরা ব্রেকে যাব না, আমরা সাথে সাথে আবার অ্যাকশনে চলে যাব। তুমি দরকার হইলে 10 মিনিটের ব্রেক নিয়ে আসো, ঠিক আছে? ক্লাস তো আবার রেকর্ড হচ্ছে, তুমি ইউটিউব থেকে দেখে নিও, সমস্যা নেই। না না আচ্ছা। ম্যাম আমারও ব্রেক লাগবে না ম্যাম, ওই ইউটিউবে এত টেনে টেনে দেখতে পারবো না ম্যাম, এইখানেই আচ্ছা, ক্লাস করি। আচ্ছা, তো আমাদের মোট উৎপাদনশীলতা হয়ে গেল। এরপর আমাদের কি শ্রমের উৎপাদনশীলতা। তো বলো তো, শ্রমের উৎপাদনশীলতার জন্য আমাদের কাকে কোনটা দিয়ে ভাগ দিতে হবে? উৎপাদনের কোনটা একক কোনটা দিয়ে দেবো? শ্রম ঘন্টা দিয়ে। উৎপাদনের একক আর শ্রম ঘন্টা। শ্রম ঘন্টা। দেখো তুমি এভাবেও করতে পারো, মানে আমাদের প্রথম সূত্র কি, এককরে তুমি কি করতেছো, শ্রম ঘন্টা দিয়ে ভাগ দিতেছো, সেটা যেমনি বের করতে পারো, অথবা মোট উৎপাদিত পণ্যের মূল্য দিয়ে তোমার যে যে শ্রমিক এবং কর্মকর্তাদের যে বেতনটা দিছো না, এটা দিয়েও তুমি ভাগ দিতে পারো, ঠিক আছে? দেখো এখানে কি করছে, এখানে মনে করো যে উৎপাদনের একক ভাগ মোট শ্রম ঘন্টা, যেহেতু আমাদের মনে করো শ্রম ঘন্টা দেওয়া আছে, সেহেতু আমরা প্রথম সূত্রটাই ব্যবহার করতেছি, ঠিক আছে? বাট তুমি যদি দ্বিতীয় সূত্রটার জন্য যদি টাকার অ্যামাউন্ট দিয়েও ভাগ দাও, তাহলেও কিন্তু কেউ কিন্তু তোমারে কাটতে পারবে না, বুঝছো? শ্রমিকদের বেতন ও মজুরি দিয়েও তুমি যদি করো, তাহলেও কিন্তু কাটতে পারবে না। বাট তোমার যেহেতু শ্রম ঘন্টা দেওয়া আছে অঙ্কে, সো তোমার শ্রম ঘন্টাটা দিয়ে করাটা ভালো হবে, ঠিক আছে? কারণ তুমি দেখো, তোমার যদি দুইটা করো, দুইটা করলে কিন্তু দুইটাতে দুইটা অ্যামাউন্ট আসবে। কারণ কত, 1000 দিয়ে যদি তুমি 10,000 দিয়ে ভাগ দাও, তাহলে কিন্তু কত 10 আসবে অনুপাত, 10%, 10 আসবে অনুপাত, তাই না? আবার যদি তুমি যদি এই কত 1,50,00,000 দিয়ে যদি 20 লাখ দিয়ে ভাগ দাও, তাহলে কিন্তু আরেকটা অ্যামাউন্ট চলে আসবে। তো দুইটা আলাদা হচ্ছে, ঠিক আছে? বুঝতেছো? 7.5 আসে। এক্স্যাক্টলি। তো এখন দেখো, এইটাতে কিন্তু আবার তোমার শ্রমের উৎপাদনশীলতা কম আসতেছে, ওইটাতে বেশি আসতেছে, এই যে ঘন্টা দিয়ে হিসাব করলে বেশি আসতেছে। সো তুমি কি করবা, যেহেতু আমাদের শ্রম ঘন্টা দেওয়া আছে, সো আমরা ঘন্টা দিয়ে বের করব, ঠিক আছে? বুঝছি? বুঝতেছো কেন শ্রম ঘন্টা দিয়ে করব? কারো কোনো প্রশ্ন আছে? প্রশ্ন থাকলে করে ফেলো। মিস আরেকবার তাহলে বেটার হইতো। আচ্ছা, বেটার হইতো। দেখো, আমাদের এখানে প্রশ্নের মধ্যে শ্রম ঘন্টা দেওয়া আছে, ঠিক আছে? আমাদের উৎপাদনের মানে উৎপাদিত একক 1000 একক, এটা কিন্তু দেওয়া আছে, এটাও দেওয়া আছে, শ্রম ঘন্টাও দেওয়া আছে। যখন আমার শ্রম ঘন্টা দেওয়া থাকবে, তখন আমরা শ্রম ঘন্টাটা ইউজ করব। কারণ এই আমরা যদি টাকার অ্যামাউন্টটা ইউজ করতে যাই, তাহলে আমার কি অন্য আরেকটা অ্যামাউন্ট চলে আসে, দুইটা আলাদা না, দুইটা তো আলাদা হইতে পারে না। তো যেহেতু আমার শ্রম ঘন্টা দেওয়া আছে, সো আমি এককের সাথে শ্রম ঘন্টারে অনুপাত দিয়ে বের করবো। যেমন আমার একক কত, 1000 একক, আমি শ্রম ঘন্টা 10,000, এটা দিয়ে বের করে ফেলাম। এটা সোজাও এবং এটাই ভালো, ঠিক আছে? কারণ তুমি টাকার অ্যামাউন্টে বের করতে গেলে আবার অনেক টিচার কেটে দিতে পারে যে আলাদা আসতেছে। যন্ত্রের উৎপাদনশীলতা, মোট উৎপাদন একক 1000, তোমার যন্ত্রের সময় কত ছিল, 2500 ঘন্টা ছিল না? এটাতে কিন্তু কোনো টাকার অ্যামাউন্ট নাই, সো এটা তোমাকে ঘন্টায় ইউজ করতে হবে। তো আমার 40 একক চলে আসছে, ভাগ করে আসছে। তারপর কাঁচামালের উৎপাদনশীলতা, এইটাতে তো কোনো একক নাই, তো এইখানে তোমার কি করতে হবে, মোট উৎপাদন মূল্য এই যে 1,50,00,000 টাকা, সেটারে তোমার কাঁচামাল কত 70 লক্ষ, সেটা দিয়ে ভাগ দিতে হবে। তারপর কত 2.14 টাকা প্রায়,
যেখানে তোমার এরকম অনেকগুলো পয়েন্টের পর অনেকগুলো নাম্বার আসবে সেখানে তুমি কি প্রায় দিয়ে দিবা, শেষ। তো এটা কি বুঝছি? কারো কোনো প্রশ্ন থাকলে বলো। নো ম্যাম। মিস একটা কোয়েশ্চেন ছিল, হুম 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 শ্রমের উৎপাদনশীলতাতে যে আমরা মানে শ্রমেরই 10,000 ইউজ করছি, 1,000 দিয়ে 10,000-এ ভাগ দিছি, তাহলে তারপরে যন্ত্রের উৎপাদনশীলতায় 2,500 যে ঘন্টারই ছিল ওইটা দিয়ে কেন ভাগ দিছি? আচ্ছা দেখো এখানে মানে কি বসে হুম হুম বলো। ওই যে যেখানে নিচে 2,500 ছিল ওইটা কি উপরে 10,000-এর সাথে দেওয়া যেত না, মানে উপরে দেওয়া যেত না? আচ্ছা দেখো তোমার এখানে সূত্রটা হলো তুমি যেটারই উৎপাদনশীলতা বের করতে যাও না কেন তোমার ভাগ দিতে হবে কোনটারে, ভাগ দিতে হবে যে তোমার কতগুলো ইউনিট বা একক উৎপাদন হয়েছে। তোমার এখানে উৎপাদন হয়েছে কত, 1,000 না? কত ইউনিট উৎপাদন হয়েছে বছরে? তাদের মোট উৎপাদিত পাম্পের সংখ্যা 1,000টি, উৎপাদিত জি মিস। একক কত, 1,000। মানে যখনই তুমি 1,000 এককের হিসাব করবা, মানে এককের হিসাব দিয়ে ভাগ করে বের করতে যাবা, তখন তোমার সব সময় কি করতে হবে, 1,000-এ ভাগ দিতে হবে, মানে এইটারে এই অ্যামাউন্টটারে ভাগ দিতে হবে। এই তুমি যখন কি বলে শ্রম ঘন্টা বের করবা, মানে শ্রমের উৎপাদনশীলতা বের করবা, তো তোমার এখানে বসে যে শ্রমিক কর্মকর্তাদের শ্রম ব্যয় হয়েছে 10,000 ঘন্টা, এখানে কিন্তু বলে দিছে কত ঘন্টা, 10,000। 10,000। তো তুমি 1,000-এর কত দিয়ে ভাগ দিবা, 10,000। 10,000। তো এটা বুঝছো শ্রমের উৎপাদনশীলতা কেন এটা 10,000 দিয়ে ভাগ দিছে? জি মিস। আচ্ছা এরপর দেখো তোমার কি চাইছে, যন্ত্রের উৎপাদনশীলতা, যন্ত্রের উৎপাদনশীলতা চাইছে না? তো এখানে বলছে এই ক্ষেত্রে হ্যাঁ। তাদের মেশিন চালু রাখতে হয়েছে 250 ঘন্টা বা 2,500 ঘন্টা। তো এইখানে তোমার যন্ত্রের ইউজের টাইমটা বলে দেওয়া হয়েছে, তো তুমি এই 1,000 ইউনিটেরই তো ভাগ দিবা নাকি অন্য কোনো ইউনিট ভাগ দিবা? জি মিস। তো সূত্রের মিস। আমাদের যা বলছে 1,000 ইউনিটে তুমি কি দিয়ে ভাগ দিবা, যে তোমার যন্ত্রের উৎপাদনশীলতা বের করার জন্য 2,500 ঘন্টা দিয়ে ভাগ দিবা। বুঝছো এবার জানা? জি মিস। হুম আচ্ছা তো এই 2 নাম্বারটা কি পড়বে ম্যাম পড়ি। করো। মেসার্স রহমান এন্ড কোং এর 2015 অর্থ বছরে উৎপাদিত পণ্যের মূল্য ছিল 50 লক্ষ টাকা। এবছর তাদের কাঁচামাল বাবদ ব্যয় 20 লক্ষ টাকা। 2014 সালে তাদের কাঁচামালের উৎপাদনশীলতা ছিল 2.00 টাকা। 2014 সালের তুলনায় 2015 সালের কাঁচামালের উৎপাদনশীলতা মূল্যায়ন করে। আচ্ছা এখানে একটা প্রতিষ্ঠানের কথা বলছে, 2টা বছরে কম্পেয়ার করতে বলছে। 2014 সালে তার উৎপাদনশীলতা ছিল 2 টাকা, ঠিক আছে, কিন্তু এখন 2015 সালে কত টাকা হইতে পারে, তার এখানে কিন্তু কোনো ইউনিটের কথা বলা নাই, বাট উৎপাদিত পণ্যের মূল্য টাকা দেওয়া আছে। সো আমার কি করতে হবে, ভাগ দিতে হবে কোনটারে বলো তো, এই 50 লক্ষ টাকারে। কিন্তু আমার এদিকে কি কাঁচামালের উৎপাদনশীলতা, তো আমি 50 লক্ষ টাকারে কত দিয়ে ভাগ দিব বলো তো, 20 লক্ষ 20 টাকা দিয়ে। 20 লক্ষ টাকা। তো আমরা জানি কাঁচামালের উৎপাদনশীলতা আমাদের দ্বিতীয় সূত্র যেটা মোট উৎপাদনের মূল্য ডিভাইডেড বাই মোট কাঁচামাল মূল্য। তো 50 লক্ষরে আমরা 20 লক্ষ দিয়ে ভাগ দিছি, তো 2.50 টাকা। তো দেখো আগে গত বছর আমার ছিল উৎপাদনশীলতা 2, ঠিক আছে, এখন এই 2015 সালে আমার উৎপাদনশীলতা হলো 2.5। তো আমার উৎপাদনশীলতা বাড়ছে না কমছে? বেড়েছে। আসছে। বেড়েছে। তো আমার কি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি পাইছে। দেখো মন্তব্য, দেখো এখানে কিন্তু যে এইখানে যে মূল্যায়ন করো, এই যে তুলনা করতে বলতেছে, ঠিক আছে, 2টা বছরের তুলনা করতে বলতেছে বা 3টা বছরের তুলনা করতে বলতেছে বা একটা প্রতিষ্ঠানের সাথে অন্য প্রতিষ্ঠানের কোন একটা উৎপাদনশীলতা তুলনা করতে বলতেছে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার কিন্তু একটা মন্তব্য লিখতে হবে। তোমার যদি মন্তব্য যদি খাতায় না থাকে তাহলে কিন্তু তোমার নাম্বার অর্ধেক কেটে দিবে। তুমি পুরো অঙ্ক ঠিকঠাক করছো বাট কোনো মন্তব্য দাও না, তোমার কিন্তু নাম্বার অর্ধেক কাটা। দেখো মেসেস রহমান সব সময় দিতে হবে? সব সময় না, যেখানে এই যে তোমার এরকম কম্পারিজনের মূল্যায়ন করো বা কোনটা ভালো বা কোন প্রতিষ্ঠান উৎপাদনশীলতা বেশি এরকম কোনো কিছু চাইবে, তখন কিন্তু তোমার মন্তব্য দিতে হবে। কারণ তোমার একটা সে থাকবে না, ও তুমি তো আচ্ছা, জাস্ট আচ্ছা। ক্যালকুলেশন করছো, এখানে তো তোমার ক্যালকুলেশন হয়েছে, বাট তুমি কি আলটিমেটলি কোনটা বেশি বা কম এটা তোমার বলতে হবে না। হ্যাঁ হ্যাঁ। ওইটাই জি ম্যাম, বুঝছি। মন্তব্য। মেসার্স রহমান এন্ড কো 2014 সালে কাঁচামাল উৎপাদনশীলতা পরিমাণ ছিল 2, যা 2015 সালে দাঁড়িয়েছে 2.50, যা কাঁচামালের উৎপাদনশীলতা বৃদ্ধির প্রমাণ দেয়। এতে প্রমাণিত হয় প্রতিষ্ঠানের কাঁচামালের উৎপাদনশীলতা ইতিবাচক প্রভাব পেয়েছে। বুঝছি। এরপর 3 নাম্বারটা কি পড়বে? আচ্ছা 3 নাম্বারটা না আমি আমরা না পড়লাম, জি, গত ক্লাসে তো আমরা পড়ছি, সো এটা না, এটা বাদ। এটাতে কোনো সমস্যা আছে? গত ক্লাসে যে আমরা বুঝছিলাম নো ম্যাম।
সমস্যা নেই। আচ্ছা, তো তো এটা আর পড়লাম না। তারপর এখানে কাঁচামাল উৎপাদনশীলতা আমরা বের করিনি, বের করছিলাম নাকি এটাই তো করছিলাম? কি করছি আমার কিচ্ছু মনে নেই। মানে কাঁচামালেরটা বের করা হয়নি। হয়নি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো দেখো মোহিত এন্ড কোং 2018 সালে, আচ্ছা যে পড়তে চাচ্ছিল পড়ো তো, কে পড়তে চাচ্ছিলে? মিস আমি পড়ো পড়ো পড়ো। মোহিত অ্যান্ড কোং এর 2018 অর্থ বছরে উৎপাদিত পণ্যের মূল্য ছিল 10 লক্ষ টাকা। এই সময়ে তাদের ব্যবহার্য উপকরণের মূল্য ছিল কাঁচামাল ও অন্যান্য 4 লক্ষ টাকা, বেতন ও মজুরি 2 লক্ষ টাকা ও অন্যান্য 1 লক্ষ টাকা। 2017 সালে তাদের মোট উৎপাদনশীলতা কাঁচামালের উৎপাদন হচ্ছে শুরু করে দেই, ঠিক আছে, সময় নষ্ট করা যাবে না, আমি পড়ি। তো আমাদের 4 লক্ষ টাকা কাঁচামাল ছিল, বেতন মজুরি 2 লক্ষ টাকা এবং অন্যান্য 1 লক্ষ টাকা, ঠিক আছে। তো 2017 সালে তার মোট উৎপাদনশীলতা, কাঁচামালের উৎপাদনশীলতা ও শ্রমের উৎপাদনশীলতা ছিল যথাক্রমে এত এত এত। আচ্ছা এটা 2017 হবে, 14 হবে না, মানে এটা 17 হবে। হ্যাঁ, 2017 সালের তুলনায় 2018 সালে তাদের অবস্থা মূল্যায়ন করো। তার মানে লাস্টে আমার একটা মন্তব্য ড্র করতে হবে, কমেন্টস ড্র করতে হবে। বাট এইখানে আমার কি, যখন মোট উৎপাদনশীলতা আমি তৈরি মানে বের করতে যাব, তখন হলো পণ্যের মোট মূল্যরে আমি কি করব, যতগুলো খরচ আছে সব দিয়ে ভাগ দিব। আচ্ছা দেখো, এটা হলো 2018 সালে 10 লক্ষ টাকারে আমি কত 4 লক্ষ টাকা কাঁচামাল, তারপর শ্রম মজুরি এবং 1 লক্ষ টাকা হলো অন্যান্য খরচ, সবকটারে দিয়ে আমি ভাগ দিছি। ভাগ দেওয়ার পরে 1.43, অর্থাৎ মোট উৎপাদনশীলতা একক প্রতি হলো 1.43। দেখো মন্তব্য বলছে মোহিত অ্যান্ড কোং কোম্পানি 2017 সালে মোট উৎপাদনশীলতা ছিল 1.20, যা 2018 সালে দাঁড়িয়েছে 1.43, যা মোট উৎপাদনশীলতা বৃদ্ধির প্রমাণ দেয়। এতে প্রমাণিত হয় প্রতিষ্ঠানের কার্যদক্ষতা ইতিবাচকভাবে বৃদ্ধি পেয়েছে। কাঁচামালেরটা আরো সোজা, মোট উৎপাদন মূল্য কত, 10 লক্ষ টাকা, এটারে কি করছে, ওই যে কাঁচামালের মূল্য দিয়ে ভাগ দিছে। তুমি বুঝতেছো, সবাই ধরতে পারতেছো? যখন যেটারে চাইবে সে তখন সেটারে দিয়ে আমরা ভাগ দিব, ধরতেছো? রেসপন্স করো। আচ্ছা ঠিক আছে, তো এইখানে একটা কনক্লুশন ড্র করছে। আবার শ্রমেরটা কি করছে, এই 10 লক্ষ টাকারে আমাদের শ্রমের মূল্য কত ছিল দেখো তো, আমাদের শ্রমের মূল বেতন ও মজুরি হলো 2 লক্ষ টাকা। তো কি করছে, শ্রমের উৎপাদনশীলতা বের করার জন্য 2 লক্ষ টাকা দিয়ে ভাগ দিছে, তার মানে আমার 5 টাকা বের হয়েছে। এই যে এটা ভুল ছিল, গত ক্লাসে আমরা যে ভুলটা বের করছি। আচ্ছা তারপর 4 নাম্বারটা 5 নাম্বারটা প্রশ্ন। আচ্ছা প্রত্যেকটাই যে আমরা সলভ করবো তা না, আমরা প্রশ্নটা পড়েই যদি মনে হয় যে আমরা বের করতে পারবো তাইলে মনে করো যে আর করবো না। হ্যাঁ দেখো যমুনা শু লিমিটেড, আচ্ছা যমুনার এটা তো আমরা গত কালকে এটা হয়েছিল। হ্যাঁ তো যমুনাবাদ, পরশুদিন। যমুনাবাদ। 5 নাম্বারটা কে পড়বে? 5 নাম্বারটা ম্যাম আমি পড়বো। পড়ো জান্নাত। আরবি সোপ কোম্পানি 2018 সালের তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে যথাক্রমে মোট 20 লাখ টাকা ও 24 লাখ টাকা মূল্যের পণ্য উৎপাদন করে। এ সময় তাদের মোট উপকরণ ব্যবহারের পরিমাণ ছিল তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারের কাঁচামাল যথাক্রমে 10 লাখ টাকা ও 15 লাখ টাকা, বেতন ও মজুরি যথাক্রমে 4 লাখ টাকা ও 5 লাখ টাকা এবং অন্যান্য 2 লাখ টাকা ও 2 লাখ টাকা। কোম্পানিটির তৃতীয় ও চতুর্থ কোয়ার্টারে মোট উৎপাদনশীলতা ও কাঁচামালের উৎপাদনশীলতা বের করে কার্যকারিতা মূল্যায়ন করো। আচ্ছা এখানে কি আমার কি লাস্টে কি একটা কনক্লুশন ড্র করতে হবে? হ্যাঁ দিতে হবে ম্যাম। এক্স্যাক্টলি দিতে হবে, কারণ আমার একই কোম্পানির তৃতীয় কোয়ার্টারের হিসাব দেওয়া আছে, চতুর্থ কোয়ার্টারের হিসাব দেওয়া আছে, ঠিক আছে। সো দুইটাই আমার বের করতে হবে। তৃতীয় কোয়ার্টারের যখনই আমি মনে করি যে মোট উৎপাদনশীলতা বের করব, তখন তৃতীয় কোয়ার্টারেরটাও বের করব, চতুর্থ কোয়ার্টারেরটাও বের করব, বের করে একটা কনক্লুশন দিয়ে দিব। আবার শ্রমের উৎপাদনশীলতা বের করতে গেলে তৃতীয় কোয়ার্টারটাও বের করব, চতুর্থটাও বের করব, তারপর একটা কনক্লুশন ড্র করব। দেখো এখানে কি করছে কাহিনী, আমরা জানি মোট উৎপাদনশীলতা, সো 2018 সালে তৃতীয় কোয়ার্টার মোট উৎপাদনশীলতা, যখন মোট উৎপাদন করতে যাব তখন তো প্রত্যেকটা খরচ একসাথে যোগ করব। বাট একসাথে যোগ করতে চেয়ে একটা জিনিস খেয়াল করতে হবে, যেই কোয়ার্টারের হিসাব আমি করতেছি সেই কোয়ার্টারের অ্যামাউন্ট গুলো আমি নিব। এক্সাইটমেন্টের ঠেলায় আমি অন্য কোয়ার্টারেরটা নিয়ে নিব না, তাহলে কিন্তু ভুল হবে, ঠিক আছে। অনেক পোলাপান অঙ্ক জানে, সব ঠিক আছে, বাট অন্য মানে এক্সাইটমেন্টের জন্য ধরতে পারে না, ভুল করা যাবে না।
তারপর 2014 মানে 2018 সালে চতুর্থ কোয়ার্টারটা আবার বের করছে, ঠিক আছে? 2000, হ্যাঁ বলো। এখানে প্রত্যেকটা অঙ্ক করার পরে সাথে সাথে মন্তব্যটা দেওয়া আছে। আমি যদি এখন সবগুলো করে একসাথে যদি মন্তব্যটা দিই, আচ্ছা তুমি সেটাও করতে পারো, বাট দেখো মোট উৎপাদনশীলতাটা 2টা কোয়ার্টারের কতগুলো কথা আসছে, ঠিক আছে? আবার কাঁচামালেরটা আছে, তারপর শ্রমেরটা আছে, ঠিক আছে? সো তুমি যদি একসাথে কনক্লুশন দিতে যাও তাহলে কনক্লুশনই মনে করো যে তোমার 1.5 পেজ হয়ে যাবে একদম শেষে যদি করতে যাও, ঠিক আছে? ওইটাও করতে পারবা, বাট মনে করো যে দেখো এইখানে এই জিনিসটা দেখতে সুন্দর না যে তুমি যখন মোট উৎপাদনশীলতা করছো তখন একটা কনক্লুশন দিছো, আর বইয়ে যে এইভাবে বলা আছে এইভাবে যে তোমার এক্সাক্ট লিখতে হবে তা তো না, তুমি তোমার মতো করে সুন্দর করে বলবা। যেমন 2018 সালে তৃতীয় কোয়ার্টারে উৎপাদনশীলতা এত এবং চতুর্থ কোয়ার্টারে উৎপাদনশীলতা এত। তো আমরা বলতে পারি আমাদের তৃতীয় কোয়ার্টারের উৎপাদনশীলতা থেকে চতুর্থ কোয়ার্টারের উৎপাদনশীলতা হ্রাস পেয়েছে, যা কিনা কার্যদক্ষতার অভাব বা কার্যদক্ষতার নেতিবাচক প্রভাবকে ইন্ডিকেট করে বা নির্দেশ করে। দেখছো এত কথাবার্তা লিখতে হবে, তুমি তোমার মতো করে সুন্দর করে গুছাই লিখবা, উল্টাপাল্টা লিখবা না, বাট সুন্দর করে গুছাই লিখবা, ঠিক আছে? বাট প্রত্যেকটার মন্তব্য বা কমেন্টস প্রত্যেকটার সাথে সাথে দিয়ে দিবা। তারপর কাঁচামালটা কি করছে, তৃতীয় কোয়ার্টারে 20 লক্ষ টাকা, মানে 20 লক্ষ টাকার, তো এটা কত মোট উৎপাদনশীলতা বা উৎপাদিত পণ্যের মূল্য, এটারে কি 10 লক্ষ দিয়ে ভাগ দিছে। আবার চতুর্থ কোয়ার্টারের 24 লক্ষ টারে কত 15 লক্ষ দিয়ে ভাগ দিছে, বের হইছে আবার এইভাবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, নিম্নের সারণীতে সাদিকা বুটিক হাউসের উৎপাদন সংক্রান্ত তথ্য দেওয়া হলো, এই সকল তথ্য হতে প্রয়োজনীয় উৎপাদনশীলতা নির্ণয় করে তোমার মতামত ব্যক্ত করো। এখন দেখো কত বড় একটা অঙ্ক, একটা মানুষ মেরে ফেলানোর জন্য যা যা করার দরকার সব করে ফেলছে, ঠিক আছে? 4টা কোয়ার্টার দিছে এবং প্রত্যেকটা উৎপাদনশীলতা বের করতে হবে। কি করছে, মোট উৎপাদন মূল্য, কাঁচামাল ব্যয় আছে, শ্রম ব্যয় আছে, যন্ত্রপাতি ব্যয় আছে, মূলধনের পরিমাণ। আচ্ছা আজকে কি করবা, এই অঙ্কটা আমি দেখাবো না, বাট তোমরা আমার কাছে প্রমিস করো, তোমরা মানে শুধু প্রশ্ন দেখবা উত্তর দেখবা না, তোমরা এটা করো, করে যে ছবি তুলে অন্য টিচারদের যেমন ছবি তুলে তোমরা সলভ করে দাও না, তোমরা আজকে শুধু এই অঙ্কটা করে দেখাও, নিজেরা শুধু এই অঙ্কটা করো, দেখো তারপর দেখবা প্রত্যেকটা অঙ্ক তোমরা পারবা, ঠিক আছে? ওকে ম্যাম। তো এইটা মনে করো যে আজকে বাসায় একটু সময় করে সন্ধ্যায় করো বা রাতে করো, আমাকে রাত 12টার পরে করে দিলেও আমার সমস্যা নেই, ঠিক আছে? বাট একটু করে মেসেঞ্জারে আমার একটু ছবি তুলে তুলে দিও। আর যার যেখানে সমস্যা আছে পেন্সিল লাল কলম দিয়ে বা অন্য কোনো কালার কলম বা কালো দিয়েও হলো মার্ক করে আমার লিখে ওইখানে প্রশ্নের খাতার ওইখানে লিখবা যে এটা এমন হলো কেন বা এটা সমস্যা কি, ঠিক আছে? আমারে দিবা, ঠিক আছে? সমস্যা হবে কারণ ম্যাম কি সে গ্রুপে দিব নাকি আপনার মেসেঞ্জারে? আমার পার্সোনালিও দিতে পারো, কারণ গ্রুপে যদি সবাই যদি এতগুলো ছবি দিতে চাও তখন তো মনে করো অন্য ম্যাম গ্রুপে দিব? না গ্রুপে দেওয়ার দরকার নেই, আমার পার্সোনালি দিও, ঠিক আছে? টেক্সট করো, কারণ গ্রুপে দিলে অন্য টিচার আবার পাগল হয়ে যেতে পারে যে এত ছবি কিসের। আচ্ছা ম্যাম। আচ্ছা তো এটা আমি আর দেখালাম না, তো তোমাদের কি মনে হচ্ছে তোমরা পারবা? কি মনে হয় অঙ্কটা? বাহ, আমি তো ভালো একটা অঙ্ক দিছি, অনেক বড়। আমাদের চ্যাপ্টার শেষ, চ্যাপ্টার শেষ, এরপর কিছু আছে? দেখো তো ম্যাম লাস্টের উদাহরণটা একবার বুঝাই দিবেন, লাস্ট উদাহরণটা। লাস্টের উদাহরণ আর্থিক কি? উৎপাদনশীলতা, ওইটা একটু কঠিন লাগে। আর্থিক উৎপাদনশীলতা কোনটা একদম লাস্ট। কোথায়, কত নাম্বার পেজ আমার একটু বলো। জি ম্যাম। কত নাম্বার পেজ? ম্যাম 48 নাম্বার পেজ, 40 উদাহরণ 11। উদাহরণ 11। আচ্ছা এটা মনে আমি ছবি তুলি নেই না। আচ্ছা সবাই একটু 48 নাম্বার পেজটাতে বের করো তো, উদাহরণ 11। আচ্ছা দেখো আমি পড়ি, হ্যাঁ। উত্তরবঙ্গ সুগার মিল বছরে 300 কোটি টাকার আখ মাড়াই করে 600 কোটি টাকার চিনি উৎপাদন করে। এই যে দেখো এখানে একটা টাকা ইনভেস্ট করছে, কত 300 কোটি টাকা ইনভেস্ট করে কত 600 কোটি টাকা নিয়ে আসছে। তো আমরা যখন আর্থিক উৎপাদনশীলতা বের করবো তখন কি আমার এটা ইনভেস্টমেন্ট এবং সেটা থেকে আমার কত টাকা আসতেছে সেটা একটা হিসাব আসে না? আচ্ছা এই কাজের জন্য 100 কোটি টাকা শ্রম, 25 কোটি টাকার বিদ্যুৎ এবং যন্ত্রপাতি ও আনুষঙ্গিক বাবদ খরচ করে আরো 25 কোটি টাকা খরচ হয়ে গেছে। প্রতিষ্ঠানটির আর্থিক উৎপাদনশীলতা নির্ণয় করো। আচ্ছা এইখানে দেখো সংযোজিত মূল্য, ও কত টাকার ইনভেস্ট মানে কত টাকা নিয়ে আসছে, 600 কোটি টাকা। আমার এখানে সূত্র কি, সংযোজিত মূল্য মানে আমার এখানে আমি কত টাকা অ্যাড করছি, আমি 300 কোটি টাকা ব্যয় করে 600 কোটি টাকা নিয়ে আসছি, মাঝখানে আমি কত টাকা সংযোজন করছি মূল্য,
300 300, কারণ আমি 600 নিয়ে আসছি কত দিয়ে, 300 দিয়ে। তো আমি অ্যাড করছি কত, 300, 300 এর সাথে আরো 300 অ্যাড করছি না? তো জি, আমার অ্যাড করা অ্যামাউন্টটা হলো 300। তো এখানে সংযোজিত মূল্য 600 থেকে আমি 300 টাকা বাদ দিব। আর আমার কত টাকা ব্যয় করতে হয়েছে এখানে দেখো, কাজের জন্য আমার শ্রম লাগছে 100 কোটি টাকা, বিদ্যুৎ এবং যন্ত্রপাতির জন্য 25 কোটি টাকা, এবং আরো যে খরচ আছে সেটার জন্য 25 কোটি টাকা, এই সবকটার যোগ দিছি। তো 300 যে মূল্যটা আমি সংযোজন করছি সেটার থেকে আমি যখন আমার যা যা ব্যয় হয়েছে সেটা আমি ভাগ দিব, তখন কত আসবে, 2 টাকা। বুঝছো জান্নাত? ম্যাম সংযোজিত মূল্য সব সময় কি একটার সাথে একটা বিয়োগ করতে হবে? দেখো এখানে কাহিনীটা হলো তুমি কত টাকা ইনভেস্ট করছো সেটা আছে, মানে তুমি একটা টাকা দিছো, হ্যাঁ, এবং ওইটা থেকে আরেকটা টাকা নিয়ে আসছো। তো এখন এটার মাঝখানে যে ডিফারেন্সটা আছে সেটা তোমার বের করতে হবে, তুমি কত টাকা সংযোগ করছো, ঠিক আছে? এমন না যে তুমি আমি কত এখানে- টাকা ইনভেস্ট করছো, ইনভেস্ট করার টাকাটা না, তুমি কত টাকা অ্যাড করছো। আর্থিক উৎপাদনশীলতায় হলো তুমি কত টাকা সংযোগ করছো বা অ্যাড করছো, ঠিক আছে? ম্যাম বুঝছো? যেটা অ্যাড করেছি ওটার সাথে ব্যয়গুলো বাদ দিব। হ্যাঁ, ওই সংযোজন যেটা করছো সেটা থেকে তুমি সেটারে তুমি ভাগ করবা কি দিয়ে, তুমি যত খরচ করছো, খরচ ঠিক আছে? ওকে হুম, ম্যাম তার মানে সব সময় বিয়োগ করতে নাও হতে পারে। বিয়োগ করতে নাও হতে পারে মানে? মানে সংযোজিত মূল্যটা সব সময় বিয়োগ করতে নাও ম্যাম হতে যদি পারে, উদ্দীপকে এক্স্যাক্টলি মানে দিয়ে দেয় একটা পক্ষ তাহলে দেওয়া থাকলে। তোমার হ্যাঁ যদি জি, এখানে হ্যাঁ ম্যাম উদ্দীপকে এটাই বলে এটাই দেয়, উদ্দীপকে যদি বলে দেয় উত্তরবঙ্গ সুগার মিল আখ তৈরির ক্ষেত্রে সংযোজিত মূল্য বা মূল্য সংযোজন করেছে, ঠিক আছে, সংযোজিত মূল্য 300 কোটি টাকা, 100 কোটি টাকা, 500 হ্যাঁ। কোটি টাকা। তো এরা যদি স্পেসিফিক ভাবে বলে দেয় সংযোজিত মূল্য, ঠিক আছে, তখন তুমি ওইটারই ভাগ করে দিবা। এখন আর তোমার কোনো জি ম্যাম। বিয়োগ করার কোনো কাহিনী নেই। বিয়োগ But করতে হবে। তারা যদি আচ্ছা এইটা যদি দেখায় যে তারা একটা টাকা ইনভেস্ট করছে এবং সেটা থেকে আরেকটা টাকা নিয়ে আসছে, ঠিক আছে, দুইটা তো অ্যামাউন্ট তখন থাকলে, হ্যাঁ তোমার হলো বিয়োগ করে তারা কত টাকা সংযোজন করছে সেটা তোমার বের করতে হবে। বাট এটা যদি তোমার যদি না দেওয়া থাকে, শুধুমাত্র সংযোজিত মূল্যটা দেওয়া থাকে, তাহলে আর কোনো বিয়োগের কাহিনী নেই, ডাইরেক্ট ভাগ করবে, ঠিক আছে? বুঝছি আচ্ছা সবাই? জি ম্যাম বুঝছি। আচ্ছা, ma'am. আমার এখানে 5 জন আছে, প্রথমে কত 11 জন ছিল, এখন 5 জন আছে, বাকি কত 6 জনে আমি হারিয়ে ফেলেছি। বাট 5 জনের মধ্যে যারা আছে সবাই বুঝছো? মরিয়ম, জি, লাইবা, ফারজানা, জি ম্যাম। বুঝছো তো? হুম, ম্যাম আচ্ছা, আমি এখনো পুরোপুরি বলতে পারবো না, প্রবলেম হলে ম্যাম আমি আপনাকে টেক্সট দিব। টেক্সট অবশ্যই দিবা, বাট এখন তুমি আমারে বলো কোনটা তুমি বুঝছো না, আমি ক্লিয়ার করব। ম্যাম আমি এখন তো সবই বুঝতে পারতেছি, বাট কিছুক্ষণ পরে বোঝা যাবে যে ম্যাম অ্যাকচুয়ালি আমি কি বুঝতে পারছি। আচ্ছা, তাহলে এখন খাতা একটা জিনিস লেখো সবাই, খাতা আছে সবার কাছে? এটা করে আমারে দেখাবা, ঠিক আছে? সবাই রেডি? ম্যাম একটু হুম, জি ম্যাম। আচ্ছা, লেখো মরিয়ম লিমিটেড, জি ম্যাম। হ্যাঁ, বছরে বছরে 50 লক্ষ টাকা পণ্য ক্রয় করে দেখছো, 50 জি, লক্ষ টাকা ক্রয় করে 70 লক্ষ টাকার কাপড় বিক্রি করে। জি ম্যাম। কি লিখছো বলতো একজন? মরিয়ম লিমিটেড বছরে 50 লক্ষ টাকা পণ্য ক্রয় করে 70 লক্ষ টাকার কাপড় বিক্রি করে। হুম, এই কাজের জন্য তার 10 লক্ষ টাকার 10 লক্ষ বেতন ও মজুরি
এবং বেতন ও মজুরি 50,000 টাকার টাকার বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল ও দোকান ভাড়া বাবদ 20,000 টাকা ব্যয় করতে হয়েছে। দোকান ভাড়া বাবদ করতে হয়েছে। হুম আমি একটু এই লাইনটা আরেকবার বলতে হবে। আচ্ছা, এই কাজের জন্য 10 লক্ষ টাকার বেতন ও মজুরি, বিদ্যুৎ বিল হিসেবে 50,000 টাকা জি ম্যাম। এবং 20,000 টাকার দোকান ভাড়া ব্যয় হিসেবে দোকান ভাড়া বাবদ ব্যয় করতে হয়েছে। প্রতিষ্ঠানটির আর্থিক উৎপাদনশীলতা কত এই মুহূর্তে আমারে বের করে আমারে বলো। ক্যালকুলেটর আছে সবার কাছে? জি ম্যাম। বের করো বের করো বের করো। প্রতিষ্ঠানটি মানে প্রতিষ্ঠানটির আর্থিক উৎপাদনশীলতা এই মুহূর্তে বের করো। আচ্ছা 1 মিনিট। হ্যাঁ, ম্যাম বলো। ম্যাম আমার বিদ্যুৎ চলে গিয়েছিল। কত পেজে আছেন? মাত্র জয়েন তুমি- করেছি। আচ্ছা, আমরা পেজে আছি মেইনলি হলো 48 পেজে, বাট এখন আমি একটা অঙ্ক করতে দিছি, বুঝছো? অঙ্কটার ছবিটা তোমারে কেউ একজন দিয়ে দিবে, তুমি বলবা ছবিটা তুলে দিতে, দিয়ে দিবে, ঠিক আমি আছে? দিয়ে দেই তোমাকে সাদিয়া। জি হ্যাঁ দেই, আমি রাখো। হ্যাঁ, তুমি দিয়ে দাও। ম্যাম হুম আমার 1.869 সামথিং আরো আসছে। আচ্ছা, সবার কি অবস্থা? কারো রেসপন্স পাচ্ছি না তো। আমার একটু টাইম লাগবে, আমি ওকে ছবি দিতেছিলাম তো। আচ্ছা, আচ্ছা নওশিন, বাকিদের কি অবস্থা? মরিয়ম করছো? মরিয়মের রেসপন্সটা বেশি লাগবে, মরিয়ম বুঝে নাই। মরিয়ম আমি কেমন জানি পেঁচায় পেঁচায় যাইতেছে ম্যাম, এটা দেখতেছি। পেঁচায় পেঁচায় যাচ্ছে। ইয়েস ম্যাম। আমার ম্যাথে সবসময় অনেক প্রবলেম থাকে, যেন আমি ম্যাথের টাইপের ইয়াগুলো স্কিপ বেশি করি। না, ম্যাথ স্কিপ করার কিচ্ছু নেই। তুমি স্কিপ করতে 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 একটা সময় আসবে তোমার ম্যাথ এমন ভাবে চারদিকে ঘেরে তুলছে, তোমার হয় ম্যাথে কোপায় দিতে হবে, নাহলে তুমি কোপায় যাবা, ঠিক আছে? সো এখনই সময় হলো, অল্প সময়ের মধ্যে যখন ম্যাথটা সোজা আছে তখন এটার কোপায় ফেলো, ঠিক আছে? আচ্ছা, এত সময় লাগতেছে কেন? আচ্ছা সলভ করি, দেখো আমার এইখানে যখন আমি মোট আর্থিক উৎপাদনশীলতা, এই সবাই একটু দেখো আমার ফিগার গুলি মিলাও। আমার কত ইনভেস্টমেন্ট কত ছিল? 50 লক্ষ টাকা। কত? 50 লক্ষ টাকা। 50 লক্ষ টাকা। আর আমি ওইটা থেকে কত টাকা বের করছি বলো তো? 70 ম্যাম 70 লাখ টাকা। 70 লক্ষ টাকা। তো আমার কত থেকে কত ভাগ দিতে হবে, মানে বিয়োগ দিতে হবে? আমাকে একটা বিয়োগ দেওয়ার কি মানে amount? 70 লাখ থেকে 70 থেকে 50 বাদ দিব। আচ্ছা, তাহলে আমার এখন কত টাকা থাকবে? কত টাকা আলটিমেটলি আমি পাবো? 20 20 লক্ষ লাখ। টাকা। 20 লক্ষ টাকা। হ্যাঁ। তো এই 20 লক্ষ টাকার এখন আমি কোনটা দিয়ে ভাগ দিব? প্রথমে দেখো আমার কি কাজের জন্য, প্রথমে কি আমার শ্রমের এবং শ্রম মজুরি কত দিতে হয়েছে আমারে? 10 লক্ষ। 10 লক্ষ টাকা, ঠিক আছে? এটার সাথে আমার কত যোগ করতে হবে বলো তো? 50,000 আর 50,000 আর 20,000। 20,000। মোট 10 লাখ 50,000 70 আসে। তার মানে আমার
কত? 10,70,000 10,70,000, ঠিক আছে? 10,70,000 ভাগ দাও 20 লক্ষ টাকা থেকে, ম্যাম কত আসে? 1.8। 8,6,9 হ্যাঁ ম্যাম, আসে। জি ম্যাম, আমার ওইটা এসেছে। 1.8695 সামথিং সামথিং সামথিং, ঠিক আছে? বাট এত জি জি আমার ম্যাম, দরকার জি নাই, ম্যাম। আমার 1.87 লিখলে হবে। 8,7 87, তারপর ব্র্যাকেটে লিখবা প্রায়। তো প্রায়। মরিয়ম, তুমি কি এটা বের করতে পারছো? মরিয়ম, ম্যাম আমি অ্যাকচুয়ালি মাইনাসটা যে করেছিলাম ম্যাম 10,70,000 টাকার থেকে, মানে ম্যাম ভাগটা কি দিয়ে দিব ম্যাম, এটা আমি বুঝতে পারিনি, এই জন্য ম্যাম বসেছিলাম। তোমার তো মানে ভাগ ম্যাম আমি ফার্স্টে 70 লক্ষ টাকা থেকে 50 লক্ষ টাকা মাইনাস করে ম্যাম আমার 20 লাখ টাকা বের হয়েছিল। হ্যাঁ, দেন এটাই ম্যাম তো। আমি ওই যে 10 লক্ষ টাকার সাথে সবগুলো প্লাস করে রেখেছিলাম, কিন্তু ম্যাম ভাগটা যে এটার সাথে দিব ম্যাম এটা বুঝতে পারিনি। এখন বুঝছো তো কেন ভাগ দিবা? কারণ তোমার মানে ওই টাকাটা, যে মূল্যটা যে তুমি সংযোজন করছো, সেটারে ভাগ দেওয়ার মানে সেটারে দেওয়ার জন্য যে তোমার যা যা খরচ করতে হয়েছে, বুঝছো? তোমার কি কি খরচ হয়েছে, যতগুলো Yes, ma'am. খরচ লাগছে সেই সবকটা একসাথে অ্যাড করবা, অ্যাড করে ম্যাম ভাগ দিবা। হ্যাঁ বলো। ম্যাম 8.6 লিখলে কি ভুল হবে 7 না লিখে, যদি ভুলে লিখে দেই? তাও ভুল হবে না, পয়েন্টের তো নিয়ে নিব, বাট 1.867 এর মধ্যে থাকতে হবে। তুমি যদি 1.23 লিখে দাও, কেটে দিব, বুঝছো? জি ম্যাম, বুঝছি। আচ্ছা, তো এইবার কি বুঝছি এই আর্থিক কি বলে আর্থিক উৎপাদনশীলতা আমরা বের করতে পারবো? জি ম্যাম। জি ম্যাম, আরো কোনো পারবো কনফিউশন ইনশাল্লাহ। থাকলে আমারে বলো, এখনই বলো, আমি সলভ করব। কারণ আজকে সলভের ক্লাসে বসছি, ম্যারাথন ক্লাস, আজকে সব করে ফেলবো, কারণ আমাদের চ্যাপ্টার। আশাব্যঞ্জকভাবে পারছি না, ফলে গ্রাম থেকে এখন জুনিয়র পর্যায়ের শিক্ষার্থীরাও শহরে এসে মেসে থেকে লেখাপড়া করতে বাধ্য হচ্ছে। মিস্টার মাসুদ গ্রামে যে এই অবস্থা দেখে মানসিকভাবে ভীষণ কষ্ট পেয়েছেন। তিনি চিন্তা করলেন এমন কিছু করা যায় কিনা যেখানে এ পর্যায়ের শিক্ষার্থীদের মায়ের আদর আর গ্রামীণ পরিবেশ ছেড়ে শহরের ইট পাথরের ঝুঁকিপূর্ণ পরিবেশে কষ্ট পেতে হবে না। তিনি ঢাকায় বসবাসকারী তার এলাকার কয়েকজন বড়লোক বন্ধুর সাথে পরামর্শ করলেন। কোম্পানি গঠন করে তার মাধ্যমে ভালো স্কুল করার সিদ্ধান্ত হলো, যেখানে যতটা সম্ভব সাশ্রয়ী মূল্যে গ্রামের ছেলেমেয়েদের শিক্ষা দেওয়া হবে। সংবিধিতে লেখা হলো আহ, সংঘবিধিতে লেখা হলো প্রত্যেক শেয়ার হোল্ডারের শেয়ারের অর্থ 10 বছরের মধ্যে কোম্পানি ফেরত দিয়ে প্রতিষ্ঠানটি নিজের পায়ে দাঁড়াবে। তারা স্কুল বিল্ডিং করে অর্থ ব্যয়ের চাইতে ভালো শিক্ষক আর শিক্ষা উপকরণের উপর জোর দিলেন। স্কুলের শৃঙ্খলা ও শিক্ষার মান পাশাপাশি অন্য স্কুলগুলোর চেয়ে অনেক ভালো হওয়ায় তা সহজেই অন্যদের দৃষ্টি কাড়ল। 5 বছরের মধ্যে তারা এলাকায় আরো দুটি একই মানের স্কুল করতে সমর্থ হলো। আগামী 5 বছরের মধ্যে তাদের মূলধন ফেরত পাবে। এটাই শুধু নয়, তাদের যেটা বড় প্রাপ্তি ঘটবে তা হলো তাদের উদ্যোগ একটা সফল বাস্তব ভিত্তির উপর দাঁড়িয়ে দেশে একটা নতুন ব্যবসায়ের মডেল গড়ে তুলতে সমর্থ হবে। এক্ষেত্রে মিস্টার মাসুদ ও বন্ধুরা কোম্পানি গঠন করে যে ব্যবসায় গড়ে তুলেছেন তা সামাজিক ব্যবসায়। ম্যাম আরো পড়বো? পড়ো। যে ব্যবসায় করতে ব্যক্তিবর্গ মূলধন দেন, কিন্তু তার পেছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না, বরং সমাজের কল্যাণ ও দারিদ্র্য দূরকরণের উদ্দেশ্যে থাকে, মুখ্য তাকে সামাজিক ব্যবসায় বলে। প্রচলিত ব্যবসায় ধারণার বিপক্ষে সামাজিক ব্যবসায় ধারণা সারা বিশ্বে একটা নতুন আলোড়ন সৃষ্টিতে সমর্থ হয়েছে। এ ধারণার উদ্যোক্তা হলেন বাংলাদেশের কৃতি সন্তান জান্নাত, এখানে 1 মিনিট, মনে কর যে এই লাইনটা তোমরা দাগায় ফেলো, যে ব্যবসা করতে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন, কিন্তু এখান থেকে হলো ব্যবসা বলে, এটা দাগাও আগে, ঠিক আছে? জি ম্যাম, লাগিয়েছি। আচ্ছা, এটা বুঝছো? আমার আগে বলো এটা বুঝছো কিনা। যে ব্যবসায় গড়তে ব্যক্তি বা ব্যক্তিবর্গ মূলধন দেন, কিন্তু তার পিছনে মুনাফা অর্জন বা লভ্যাংশ প্রাপ্তির কোনো উদ্দেশ্য থাকে না, বরং সমাজের কল্যাণ ও দারিদ্র দূরীকরণ উদ্দেশ্য মুখ্য থাকে, তাকে সামাজিক ব্যবসা বলে। দেখো, এটাও একটা ব্যবসা প্রতিষ্ঠান, বাট হ্যাঁ, জান্নাত কিছু একটা বলতে চাচ্ছিল, বলো তো বাবা। ম্যাম মানে সামাজিক ব্যবসার মূল লক্ষ্য সামাজিক কল্যাণ সাধন করা, এরকম কিছু না? হ্যাঁ, এটাই এক্স্যাক্টলি এটাই। আর দেখো, এটা এমন একটা ব্যবসা যেখানে মনে করো যে মেইনলি হলো অনেক পয়সাওয়ালা কিছু মানুষ যাদের কাছে অনেক টাকা আছে, এবং যারা এখন শুধুমাত্র টাকা উপার্জনটাকে তারা মানে মেইন উদ্দেশ্য মনে করতেছে না, তারা মেইন উদ্দেশ্য করতেছে যে এমন কিছু একটা কল্যাণ সাধন সমাজের, বা এমন একটা ব্যবসা প্রতিষ্ঠান করব যেখানে কিনা মানুষ টাকার বিনিময়ে সেবা পাবে। সেবাটা এমন না যে ফ্রি,
ঠিক আছে? আমাদের রেড ক্রিসেন্ট বা অন্যান্য কিছু ভলান্টিয়ার প্রতিষ্ঠান আছে যেখানে কিনা তুমি ফ্রি সার্ভিস নিতে পারবে, এটা কিন্তু ফ্রি সার্ভিস না। এখানে কি করতে হবে, তোমার টাকা দিয়ে সেবা টাকা নিতে দিতে হবে, হবে। বাট সেবাটা কি করবে তুমি খুব মানে এমন একটা সেবা যেটা কিনা মনে করো যে অ্যাভেলেবল না, ঠিক আছে, তোমার ওই পরিবেশে বা ওই সমাজে ওইটা অ্যাভেলেবল না, বাট মানুষের ওইটা প্রয়োজন, বা ওইটা থাকলে মানুষের জীবনযাত্রার মান আরো উন্নত হবে। তো উন্নত ওই হবে। ধরনের সেবা দানকারী প্রতিষ্ঠানটাই হলো সামাজিক ব্যবসা। আর এই ব্যবসা আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস কি জানো, সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস, অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানে যারা উদ্যোক্তা, যারা প্রাথমিকভাবে ইনভেস্ট করে, তারা কিন্তু ব্যবসায় তাদের ইনভেস্টমেন্টের আজীবন রাখে, ঠিক আছে, চাইলে উঠায় নিয়ে আসতে পারে। মানে দেখা যায় এটা যদি অংশীদারি ব্যবসা হয় বা এক মালিকানা ব্যবসা বা কোম্পানি হয়, সেটা কিন্তু চাইলে কিন্তু মানে অন্যান্য প্রতিষ্ঠান চাইলে রাখতে পারে তাদের মূলধন অংশটা, অথবা সারা জীবন রাখতে মানে এটা উঠায় নিয়ে আসতে পারে, রাখতে পারে। বাট সামাজিক ব্যবসার ক্ষেত্রে কি হয় জানো, এই ব্যবসায়ের উদ্যোক্তারা যারা অনেক পয়সা নিয়ে শুরু করতেছে, বাট একটা সময় পর তারা কিন্তু তাদের যে টাকাটা আছে ইনভেস্ট করা টাকাটা, ওইটা তাদেরকে ফেরত দিয়ে দিবে। এরপরে ব্যবসাটা যে বড় হয়ে গেছে না, নিজের মুনাফা, নিজের টাকা, নিজের অর্থায়নে নিজে চলবে, এবং তখন হলো গিয়ে নিজে স্বায়ত্তশাসিত ভাবে চলবে। তখন যে উদ্যোক্তারা ছিল না, সে উদ্যোক্তাদের কথা আর তারা মেনে চলবে না, মানে তাদের আর কোনো ওই রকম পাওয়ার থাকবে না, বুঝছো? প্রতিষ্ঠানটা গঠনের সময় মনে করো যে আমাদের এখানে কয়জন, 5 জন আছে, 5 জন, আমরা এখানে সবাই মিলে, আমি সহ 6 জন আছি, আমরা এই 6 জন মিলে কি করলাম, একটা কলেজ দিলাম। সাপোজ আমরা খুব ভালো একটা কলেজ দিব, আমরা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল এন্ড কলেজে পড়বো না, আমরা নিজের একটা স্কুল দিব, এবং সেখানে মানে স্কুল না সরি কলেজ দিব, সেখানে হলো অনেক ভালো পড়াশোনা হবে। হ্যাঁ, তো ওইখানে কি হবে, ওইখানে দেখা গেল যে আমরা সবাই 10 লক্ষ টাকা করে ইনভেস্ট করতেছি। প্রথমে 6 জনে কত, 10 লক্ষ করে দিলে কত, 60 লক্ষ টাকা হইলো, হইলো না 60 লক্ষ টাকা? ওইটা দিয়ে প্রথমে কলেজটা শুরু হলো, বাট আমাদের ওইখানে সিস্টেম থাকবে যে 5 বছর পর আমাদের এই 10 ইনভেস্ট করা 10 লক্ষ টাকা এটা আমাদের ব্যাক করে দিবে, এবং তখন কিন্তু আর আমরা কিন্তু এই প্রতিষ্ঠানের উপর কোনো মাতবরি করতে পারবো না। তখন একটা ম্যানেজিং বডি থাকবে, প্রতিষ্ঠানের একটা ম্যানেজিং বডি থাকবে। শুরুর দিকে ম্যানেজিং বডিতে আমরা থাকবো, এবং বাইরের কিছু মানুষও আমরা নিব, ঠিক আছে, বুঝছো, বুঝতেছো? শুরুর দিকে ম্যানেজিং কমিটিতে আমরাও থাকবো, এবং একই সাথে মনে করো যে আমাদের আরো কিছু মানুষ থাকবে বাইরে যারা অনেক এক্সপার্ট। আমাদের টাকা আছে, বাট এর মানে যে এ না আমরা খুব বেশি কাজে এক্সপার্ট। আমরা কি কলেজ গঠন করার এক্সপার্ট? তোমরা জানো যে কেমনে কলেজ তৈরি করে মেনটেন করতে হবে, খুব ভালো একটা কলেজ তৈরি করতে হবে। আমাদের ইচ্ছা আছে, সদ ইচ্ছা আছে, বাট এর মানে এটা না যে আমাদের ওইটা করার মতো বা ম্যানেজ করার মতো ক্যাপাবিলিটি বা স্কিল আছে, তা কিন্তু না। সো যারা স্কিলফুল এমন কিছু মানুষ নিয়ে আমরা একটা কমিটি করবো, এবং প্রাথমিকভাবে কমিটিতে আমরা থাকবো। বাট একটা সময় পর যখন প্রতিষ্ঠানটা দাঁড়া হয়ে যাবে, নিজের টাকা নিজে চলবে, বা এই যে আস্তে আস্তে যে আমরা কলেজ খুললে আমার কলেজে বেতন বা টাকা আসবে না, তো কলেজে তো নিজের একটা ফান্ড থাকবে, তো নিজের ফান্ডে ওই কলেজটা চলবে। তো সামাজিক ব্যবসার কাহিনী হলো এটা, যে প্রতিষ্ঠানটা প্রাথমিকভাবে কিছু উদ্যোক্তা গঠন করবে, বাট এরপরে ওই উদ্যোক্তারা আউট হয়ে যাবে, টাকা নিয়ে আউট হয়ে যাবে, বুঝছি? আচ্ছা, এরপরে পড়ো তো জান্নাত, কোথায় পড়তেছিলাম, প্রচলিত ব্যবসার ধারণা। এই ধারণার উদ্যোক্তা হলেন বাংলাদেশের কৃতি সন্তান ক্ষুদ্র ঋণ ব্যবস্থার জনক গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নোবেল বিজয়ী কীর্তিমান পুরুষ ডক্টর মোহাম্মদ ইউনূস। এই লাইনটা তার দাগাও, ভাষ্য মতে এই সামাজিক লাইনটা দাগাও, ব্যবসায় এই হলো লাইনটা দাগাও। মানে এই ব্যবসার কনসেপ্টটা কার মাথা থেকে আসছে? এই যে এই ব্যক্তির থেকে, ঠিক আছে? আচ্ছা, তারপরে পড়ো। তার ভাষ্যমতে সামাজিক ব্যবসায় হলো এমন একটা ব্যবসায় যেখানে ক্ষতির সম্ভাবনা নেই, অর্থাৎ এমন ক্ষেত্র খুঁজে বের করা আবশ্যক যার চাহিদা সমাজে যথেষ্ট এবং ক্ষতির সম্ভাবনা সীমিত। এটি এমন কোম্পানি হবে যা সমাজের দরিদ্র ও অবহেলিত শ্রেণীর মানুষকে কিছু দেওয়ার জন্য গঠিত হবে। এর কাজ হবে বাণিজ্যিক কিন্তু উদ্দেশ্য হবে সামাজিক। এই যে এই লাইনটা দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। সামাজিক ব্যবসায় কাজ হবে বাণিজ্যিক, মানে এটা হলো একদম প্রফেশনাল, এবং কি বলে এটারে, প্রফেশনাল হবে না, কমার্শিয়াল। এটার অ্যাকশন বা অ্যাক্টিভিটিস হবে কমার্শিয়াল, বাট এটার উদ্দেশ্য, গোল বা এটার, হ্যাঁ গোলই বলবে, এটার গোলটা হবে সামাজিক বা সোশ্যাল, ঠিক আছে? মানে এমন একটা ক্ষেত্র বের করা যেটার কিনা সমাজে অনেক চাহিদা আছে, এবং এটা যদি তুমি শুরু করো, তুমি টাকা পয়সা ভাবে বা যে টাকাটা ইনভেস্ট করছো সেটা তুমি লস খাবা না, এবং এটা লস খাবা না, বাট এর মানে তো এটা না যে তুমি যে সেবাটা দিচ্ছ সেটার অনেক দাম সেট করবা, সেই ফ্যাসিলিটি নিতে হলে মানুষের অনেক টাকা দিতে হবে, তা কিন্তু না,
যা ন্যায্য সেটাই দিবা, কিন্তু এর উদ্দেশ্যটা হবে সমাজের মানুষের উন্নয়ন সাধন, কিন্তু লসে না। ঠিক আছে, আমি যা ইনভেস্ট করতেছি সেটা থেকে আমি মানে সেটা আমার ঠিক থাকবে, সেফ থাকবে, এবং এটা থেকে আমি সেবাও দিব, নিজের পকেটেও কিছু ঢুকাইতে পারবো, বাট বেশি না। হ্যাঁ, আচ্ছা, তারপরে যেখানে যেখানে ধনীরা বা স্বার্থ সংশ্লিষ্টরা পুঁজি বিনিয়োগ করবে, কিন্তু এক পর্যায়ে যে লাভ ছাড়াই তাদের পুঁজি ফেরত দেওয়া হবে এবং কোম্পানি নিজের পায়ে দাঁড়িয়ে যোগ্যতার সাথে সামনের দিকে এগিয়ে যাবে। প্রশ্ন উঠতে পারে, লোকেরা পুঁজি দেবে কেন? এর উত্তর হলো মানুষের অর্থ পড়ো। এর উত্তর হলো মানুষের অর্থপ্রাপ্তির প্রত্যাশার একটা সীমা রয়েছে। যে পর্যায়ে যে মানুষ কিছু করতে চায়, এই অবস্থার দান নির্ভর প্রতিষ্ঠান না গড়ে সামাজিক ব্যবসায় গড়ে তোলা হলে তা অনেক বেশি জনকল্যাণের কাজে দক্ষতার সাথে পরিচালিত হতে পারে। এতে একদিকে ব্যাপক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং এক পর্যায়ে যারা এতে কাজ করবেন তারা মালিকের প্রভাব মুক্ত এমন একটা পরিবেশে কাজ করতে সমর্থ হবেন যাতে তাদের জীবন অনেক বেশি স্বচ্ছন্দ হতে পারে। তিনি এরূপ ব্যবসার 7টি মূলনীতি বা আদর্শের কথা বলেছেন। এই আমি এটা মূলনীতি পড়বো? আরেকজন পড়বে, বাট এইখানে যে আচ্ছা। কথাগুলো বললো, হ্যাঁ, এই কথাগুলো সবাই বুঝছো? মানে আমি যে আলোচনাগুলো করলাম সেটার সাথে কি এই কথাগুলো মিল পাইছো, নাকি কোনোটা বুঝতে সমস্যা জি হয়েছে? ম্যাম, কারো বুঝতে মানে সমস্যা এখানে হয়েছে? বলো জান্নাত, মানে বলো। এখানে বলেছে দান নির্ভর প্রতিষ্ঠান না করে সামাজিক ব্যবসাটা করা ভালো। হুম, এটা এরকম কিছু না ম্যাম? হ্যাঁ, এরকমই। দেখো, তুমি যখন একদম ফ্রি অফ কস্ট দানের প্রতিষ্ঠান চালাবা তখন এটা আল্লাহর ওয়াস্তে চলবে, এবং কয়েকদিন পরে মনে করো যে যারা এটা মেইনটেইন করবে, হ্যাঁ, তারা চিন্তা করবে, তারা এরকম একটা ভাব করবে যে তারা এটা মনে করে যে নিজের বাপের প্রতিষ্ঠান বা নিজের যেমনি ইচ্ছা সেমনি। ঠিক আছে, কোন রকমের অ্যাকাউন্টেবিলিটি থাকবে না। হ্যাঁ। বাট যখন মনে করো যে তুমি টাকার বিনিময়ে সেবা দিচ্ছ, মানে কারো কিছু সার্ভ করতেছো, তার বিনিময়ে তার পকেটে টাকা আসছে। মরিয়ম, কি বললা? ম্যাম কিছুই না। আচ্ছা, আমি ভাবলাম তুমি কিছু বলছো। আচ্ছা, দেখো, টাকার না বিনিময়ে, ম্যাম কিছু। হ্যাঁ, তো টাকার বিনিময়ে যখন তোমার মনে করো যে তুমি সেবা দিচ্ছ, তখন কি তোমার সার্ভিস কোয়ালিটিটা ভালো থাকবে না? একদম ফ্রিতে দিলে তো যাচ্ছে তাই তুমি সার্ভিস দিবা, দিলে দিলাম, না দিলে না দিলাম, যেমন ইচ্ছে তেমন দিলাম, তুমি নিলে না, না নিলে না, কারণ ফ্রি। বাট যখন টাকা দিয়ে তুমি সার্ভিস দিবা তখন সার্ভিসের কোয়ালিটি তোমার অ্যাসিওর করতে হবে। আর এটাতে তুমি কিন্তু একদম যে যা খরচ করতেছো তাই যে তুমি নিবা তা কিন্তু না, একটু মুনাফা নিবা, বাট মুনাফাটা লিমিটেড। ঠিক আছে, বেশি মুনাফা তুমি নিবা না। তো এটাই যে সামাজিক ব্যবসার কাহিনীটা হলো এটা। বাট খুব যে প্রফিট করব বা একদমই যে ফ্রি করব সেটা না। আর একটা সময় পরে যারা মালিক ছিল, উদ্যোক্তা ছিল, তারা এটা থেকে চলে যাবে এবং নিজস্ব একটা কমিটি থাকবে, ম্যানেজিং কমিটি, এবং তারা এটা একদম প্রভাব মুক্ত ভাবে। সাপোজ প্রথমে আমরা কি বলছিলাম, আমরা 6 জনে একটা কলেজ তৈরি করলাম, তা এখন তো আমরা বলবো যে আমাদের কলেজ, আমার কলেজ, আমার 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 একটা ব্যাপার থাকবে। তো আমি যেমন করে চাইবো তেমন ভাবে কলেজ চলবে, আমি যা বলবো তাই হবে। বাট এটাও করলে একটা সময় পর দেখা যাবে যে এই জিনিসটা মেনটেন করতে যা কলেজের কোয়ালিটি খারাপ হয়ে যাচ্ছে, আমাদের মধ্যে একটা ঝামেলা হয়ে যাবে। ঠিক আছে, একটা সময় পর আমি বলবো আমার কলেজ, আমার মরিয়ম বললো যে না আমি চাই এরকম এরকম ওইরকম হবে, তো এইরকম করলে কোয়ালিটি খারাপ হবে। তো কোয়ালিটি যেন খারাপ না হয় বা এটা যেন আমাদের ব্যক্তিক স্বার্থ থেকে প্রভাব মুক্ত থাকে, এর জন্য এই সামাজিক ব্যবসা। তো এই 7টা কে পড়বে? 7টা লাইবা পড়বা? লাইবা আছে? আছে তো। লাইবা কি ক্লাসে আছে না চলে গেছে? এই যে এরকম কাহিনী ম্যাম হলে, আমার নেট অনেক প্রবলেম, আচ্ছা বারবার ঠিক আসলে আছে, চলে যায়। আচ্ছা ঠিক আছে। তো সাদিয়া পড়বা? সাদিয়া আজকে কোনো সাউন্ড দেয় নাই। সাদিয়া, ম্যাম আমার ঠান্ডা লেগেছে তো আমার কথা বলতে সমস্যা হচ্ছে। আচ্ছা, তো কে পড়বে? মরিয়ম পড়বা? ম্যাম সরি আমার থ্রোট প্রবলেম। ওয়াও, তাহলে আমি নওশিন পড়ি, পড়ো। কাউকে পড়তে হবে না। নওশিন আছে না? আমাদের নওশিনের সমস্যা নেই, আমি জানি নওশিন পড়তে পারবে। নওশিন মিউট করা মনে হয়, শুনতে পাচ্ছি না। শোনা যাচ্ছে না ওর কথা। নওশিন শুনতে পাচ্ছি না তো বাবা। না, নওশিন তো মিউট করা না। এখনো শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে, এখন শোনা যায়? হ্যাঁ এখন শুনতে পাচ্ছি, বলো।
এরূপ ব্যবসার উদ্দেশ্য হবে দারিদ্র্য দূরীকরণ বা সমাজের কোনো সমস্যার উত্তরণ, মুনাফার সর্বাধিকরণ নয়। আচ্ছা 2, দেখো এরূপ এটার ব্যবসার এক মিনিট এরূপ বুঝে ব্যবসা বুঝে যায় নৌসিন, একটু বুঝে বুঝে দে। দেখো এরূপ ব্যবসার উদ্দেশ্য থাকবে দারিদ্র দূরীকরণ, মানে এমন কোন একটা তুমি ব্যাংক দিবা বা এমন কোন একটা প্রতিষ্ঠান করবা যার উদ্দেশ্য থাকবে দরিদ্র দূরীকরণ বা কোন একটা সমস্যা আছে সেটা সমস্যাটা সলভ করা। এখানে যে তুমি যে মুনাফাটা যে একদম বড় অনেক যত পারি তত মুনাফা, এটা না। ঠিক আছে, 2 নাম্বার পড়ো। এরূপ ব্যবসায় অবশ্যই আর্থিক ও অর্থনৈতিক দিক থেকে টিকে থাকার মতো সামর্থ্য অর্জন করবে। হ্যাঁ, এটা কখনোই ফ্রি চলবে না বা এমন অবস্থা হবে না যে ব্যবসা মানে এই প্রতিষ্ঠানে নিজেরই চলার টাকা নেই। ঠিক আছে, এরকম কখনো হওয়া যাবে না। এমন হইতে হবে যেন একটা ফিনান্সিয়াল স্ট্রং একটা পরিস্থিতি থাকে। তারপর 3 নাম্বার পড়ো। বিনিয়োগকারীরা শুধুমাত্র তাদের বিনিয়োগ করা অর্থ ফেরত পাবে, কোনো লভ্যাংশ পাবে না। এক্স্যাক্টলি, এই যে আমরা কলেজ তৈরির ক্ষেত্রে প্রথমে কি 10 লাখ টাকা করে ইনভেস্ট করতেছি না, আমরা যখন এই প্রতিষ্ঠানটা থেকে কি পাবো, আমরা শুধু এই 10 লাখ টাকাই নিয়ে যেতে পারবো, আমরা কোনো মুনাফা পাবো না। আচ্ছা, তারপরে 4 নাম্বার। শেয়ার হোল্ডারদের বিনিয়োগকৃত অর্থ ফেরত দেওয়ার পর ব্যবসার মুনাফা প্রতিষ্ঠানের প্রসার ও উন্নয়নে ব্যয় হবে। প্রতিষ্ঠানটা নিজের ফান্ড হবে। ফান্ড হওয়ার পরে আমাদের এই যে 10 লাখ টাকা করে যে দিচ্ছে, আমরা 6 জনের 60 লক্ষ টাকা, আমাদের 60 লক্ষ টাকাটা যখন পে করে দিবে প্রতিষ্ঠান, এরপর যে প্রতিষ্ঠানের যে টাকাগুলো থাকবে না সেগুলো দিয়ে তারা নিজেরা পরিচালিত হবে বা নিজে। হ্যাঁ, এই যে আসতেছে না, এই যে শেষ, এটাই শেষ। হ্যাঁ, আমি পড়বো। ওরা আসুক একটু। কয়জন আসছে? 3 জন আছে। 3 জন। আচ্ছা, হ্যাঁ, পড়ে ফেলো। এরূপ ব্যবসায় অবশ্যই সমাজ সচেতনতার সাথে পরিচালনা করতে হবে যেন তা সমাজের মানুষের সমস্যার কোনো কারণ না হয়। মানে এটা হলে এমন ভাবে আমার পরিচালনা করতে হবে যেন কোনো পক্ষ বা কোনো গ্রুপ যেন ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে, বুঝছি, বা কারো কোনো সমস্যা না হয়। আচ্ছা, তারপরে এখানে কর্মরত প্রতিটা জনশক্তির জন্য উত্তম কর্মপরিবেশ ও বাজার অনুযায়ী ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত করতে হবে ও এইখানে যারা কাজ করতেছে, ঠিক আছে, সবাইরে কিন্তু তোমার মানে তাদের যা পে করার কথা বা একটা সে যদি অন্য কোন একটা কমার্শিয়াল এন্টারপ্রাইজ বা প্রতিষ্ঠানে যদি চাকরি করতো, সেখানে সে যেরকম বেতন পাবে বা যেরকম সুযোগ সুবিধা পাবে, এই প্রতিষ্ঠানেও যারা কাজ করতেছে তাদেরকে ঠিক সেম ভাবে পে করতে হবে। আচ্ছা, এরপর শেষেরটা। বিনিয়োগকারী ও কর্মী সহ এর সংশ্লিষ্ট সবাই যেন আনন্দের সাথে প্রতিষ্ঠানকে এগিয়ে নিতে পারে তার ব্যবস্থা করতে হবে। এক্স্যাক্টলি, মানে যারা আছে প্রতিষ্ঠানটা আছে তারা যেন প্রতিষ্ঠানটার সাথেই গ্রো করতে পারে, তারা নিজেরও গ্রো করতেছে এবং প্রতিষ্ঠানটাও গ্রো করতেছে। ঠিক আছে, এরকম একটা পরিস্থিতি আমাদের রাখতে হবে। তো এটাই হলো আমাদের সামাজিক ব্যবসায়ের কাহিনী। জীবিকা অর্জন উপায় হিসেবে ব্যবসা কি, এটা স্বাধীন বৃত্তি, ভবিষ্যৎ সহায়, হাবিজাবি, এটা পড়ার কিছু নাই। তো আমাদের চ্যাপ্টার শেষ, তোমরা এটা নিজেরা পড়ে ফেলবা। আমি আজকে যথেষ্ট ফাঁকিবাজি করছি, ঠিক আছে। তো ফাঁকিবাজি পড়াশোনা হয়ে গেছে, আমাদের চ্যাপ্টার শেষ। তো কেমনে চ্যাপ্টার শেষ করতে হয় দেখছো তো, এমনিই করতে হয়। হ্যাঁ, এটাই সায়েন্স। তো আমি সায়েন্স আজকে দেখাই দিলাম, ম্যানেজমেন্ট এবং প্রোডাকশন ম্যানেজমেন্ট ক্লাস। তো সবাই আমার টাইম দিছো, 4 জন মানুষ টাইম দিছো, অনেক ধন্যবাদ। আমি এত আশা করি না, ভাবছি লাস্ট পর্যন্ত মনে 1 জন কি 2 জন থাকবে, বাট 4 জন ছিল। আচ্ছা, তো সবাই অনেক ধন্যবাদ। ভালোভাবে পরীক্ষা দাও, যার যেখানে সমস্যা থাকবে আমাকে জানাবা, আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর হলো আমি যে অঙ্কটা দিলাম না প্রোডাকশন ম্যানেজমেন্ট, এটা হলো ইয়া করে দিবা, ঠিক আছে, করে দিও। তো সবাইকে ধন্যবাদ, ভালো থেকো, আসসালামু আলাইকুম।